অনিক, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! এতদিন পর কি মনে করে এসেছো? কোনো দরকার পড়েছে নাকি? সাইমা, তুমি এখানে? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। সিরিয়াসলি? তুমি আমাকে খুঁজেছো? কিন্তু কেন? তোমার তো আমাকে খুঁজে বেড়ানোর কথা নয়, কারণ তুমি তো তোমার আপন ঠিকানা খুঁজে পেয়েছিলে, তাই না? তাহলে হঠাৎ এতদিন পর আবার আমার খুঁজে বের হলে কেন? আমি তো কখনো বলিনি আমাকে খুঁজতে। তুমি এতদিন কোথায় ছিলে? দেখো সাইমা, তুমি আগেও আমাকে ভুল বুঝেছিলে আর এখনো ভুল বুঝছো। দেখো, আমি এখানে কোনো সত্য মিথ্যের বিচার করতে বসিনি। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুমি যেদিন যা দেখেছিলে সেটা সত্য ছিল না। এসকে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অফিসার পদে সার্কুলার ছিল, সেই ইন্টারভিউ দিতে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? আর এতদিন তুমি কোথায় ছিলে? সিরিয়াসলি? তুমি এসেছো মার্কেটিং অফিসার পদের ইন্টারভিউ দিতে? দ্য গ্রেট অনিক আহমেদ, যার দেশের টপ লেভেলে থাকার উচিত ছিল, যেটা তুমি একদিন বলেছিলে, এখন সে সামান্য একটা চাকরির পেছনে ছুটছে। টাইম চেঞ্জড তো। দেখো সাইমা, পরিস্থিতি সবসময় মানুষের হাতে থাকে না। আজ একজনের সময় ভালো, কাল অন্যজনের। সময় মানুষকে অনেক কঠিন জিনিস শিখিয়ে দেয়। আমি কাল যা ছিলাম আজ যে ঠিক তাই থাকবো এমন নিশ্চয়তা তো কেউ দেয়নি। আমার সাথেও ঠিক সেইটাই হয়েছে। বাহ, বেশ ভালো কথা বলতে শিখে গেছো তো। তোমার তো কিছু হোক বা না হোক, কথা বলার কনফিডেন্স কিন্তু অনেক বেড়েছে। তুমি এখানে কি করছো? আর এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খবর কেউ জানতো না। সোশ্যাল মিডিয়া নাম্বার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও পাইনি। যারা হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা নিজে থেকে হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না। বাই দ্য ওয়ে, মিস্টার অনিক আহমেদ, আপনি যে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অফিসার হিসেবে ইন্টারভিউ দিতে এসেছেন, সেই কোম্পানির মালিকের একমাত্র উত্তরাধিকারী আমি। মানে তুমি এসকে গ্রুপের মালিক? বুঝলাম না। তার মানে তুমি সাজ্জাদ খানের একমাত্র কন্যা সাইমা খান? অনেকের কথা শেষ হতেই সাইমা চোখের ইশারায় পরিষ্কার জানিয়ে দিলেও অনেক ঠিকই বুঝেছে। অনেকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতদিনের পরিচিত না, খুব ভালো পরিচিত একজন মানুষ, কিন্তু সাইমা কখনোই তাকে বুঝতে দেয়নি সে এত বড়লোক বাবার মেয়ে। সাইমা অনেককে এভাবে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে নিজেকে বলে উঠল, তো মিস্টার অনিক আহমেদ, এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ইন্টারভিউটা দেবেন? আপনার জন্য নিশ্চয়ই আমি সারাদিন বসে থাকবো না, নাকি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইন্টারভিউ বোর্ডে একজন মেয়ে বসে আছে বলে আপনার ইগো ইন্টারভিউ দিতে বাধা দিচ্ছে? অনিক আহমেদ হেরে যাওয়ার আগে হার মানার মানুষ নয়। ইন্টারভিউ দিতে যখন এসেছি তখন দিয়ে তবেই যাব। বাহ, কনফিডেন্স তো বেশ ভালো আছে। ঠিক আছে, ভেতরে আসুন। সাইমার অনুমতি পাওয়ার পর অনেক ভেতরে প্রবেশ করলো। একটি চেয়ার টেনে বসতেই সাইমা হাতের ইশারায় তার ফাইল চাইল। অনেক ইশারা বুঝে ফাইলটা এগিয়ে দিল। ফাইল খুলে সাইমা দেখতে পেলেও অনেক বিজনেস ম্যানেজমেন্ট দারুণ রেজাল্ট করেছে। সে জানতো অনেক এই বিভাগে পড়তো, কিন্তু অনেক যে এত ভালো স্টুডেন্ট তা তার অজানা ছিল। ফাইল দেখে সাইমা অনেককে বলল, আপনার তো একাডেমিক কোয়ালিফিকেশন ভালো, সাবজেক্টও স্ট্রং, তাহলে হঠাৎ সব বাদ দিয়ে মার্কেটিং অফিসার পদে কেন বেছে নিলেন? আপনি চাইলে আরো বড় কিছু করতে পারতেন। তুমি তো জানো। সরি, ঠিক বুঝলাম না। আপনি কি আপনার বসের সাথে এইভাবেই কথা বলবেন? শুধুমাত্র একাডেমিক রেজাল্ট জানলেই চলে না, সাথে ম্যানার্সও থাকতে হয়। অনেক বুঝতে পারল সাইমা নিখুঁতভাবে তাকে অপমান করলো, তবুও সে দমে গেল না, কারণ এই চাকরি শুধু তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্যও দরকার। আর সবচেয়ে বড় কথা, যাকে সে এতদিন পাগলের মতো খুঁজেছে তাকে আজ সামনে পেয়েছে। যদি কোনোভাবে এই চাকরিটা পায় তাহলে অন্তত তার কাছাকাছি থাকতে পারবে ও। সে আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম। ইন্টারভিউ রুমে এমন নীরবতা নেমে এলো যে কেউ শ্বাস নিলেও সেও শব্দ শোনা যাচ্ছে।
সামনে বসে থাকা দুই মানুষ, অনিক আর সাইমা। দুজনেই জানে তাদের অতীত আজ যেন পরীক্ষার টেবিলে রাখা, কিন্তু আজ কোনো সম্পর্কের পরীক্ষা নয়, আজ প্রেশার পরীক্ষা। তবুও দুজনের চোখে লুকিয়ে থাকা হাজারো প্রশ্ন। সাইমা ঠান্ডা গলায় ফাইল বন্ধ করলো, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো অনিকের দিকে, একটা দৃষ্টি যেখানে রাগ, অভিমান, ব্যথা সব কিছু মিশে আসছে। তাহলে মিস্টার অনিক আহমেদ, আপনি বলেছিলেন কেন এই চাকরি চান? আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার সেই পুরনো অহংকারত্তি বিগ ড্রিম এর পেছনে ছুটবেন, কিন্তু না, আপনি এখন আমাদের কোম্পানির একটা মিড লেভেল পোস্টের জন্য আবেদন করেছেন। কারণ জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না ম্যাডাম। কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয় যা আমরা চাই না, তবুও নিতে বাধ্য হই। আমারও তেমনই হয়েছে। পরিবারের দায়িত্ব, বাবার অসুস্থতা, ছোট ভাইয়ের পড়াশোনা, সব মিলিয়ে একটা স্থির চাকরি দরকার ছিল। আর আমি এই ক্ষেত্রটা ভালো জানি, তাই আবেদন করেছি। ও, তো আপনি বলতে চাইছেন আপনি ম্যাডাম সাইমা খানের কোম্পানিকে ব্যবহার করতে চান আপনার পার্সোনাল সমস্যার সমাধান হিসেবে? না ম্যাডাম, আমি আপনার কোম্পানিকে ব্যবহার করতে আসিনি। আমি এখানে কাজ করতে এসেছি, আর যোগ্যতা অনুযায়ী সুযোগ পেলে প্রমাণ করতে পারবো আমি এই চাকরির যোগ্য। সব কিছু মিশে আছে। সাইমা চেয়ারে হালকা হেলান দিয়ে বসলো, চোখে সেই পুরনো ক্ষতের ছাপ যা এখনো শুকায়নি। সে জানে তার সামনে যে মানুষটা বসে আছে সে একসময় তার পৃথিবী ছিল, আর আজ তার অধীনস্থ কর্মচারী হওয়ার আবেদনকারী। ঠিক আছে, তাহলে বলুন, যদি আপনাকে আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়, আপনি প্রথম 6 মাসে কি কি লক্ষ্য নিয়ে কাজ করবেন? আমাদের কোম্পানির জন্য আপনার পরিকল্পনা কি? প্রথমত, আমরা এখানকার মার্কেটিং ক্যাম্পেইনগুলোতে ইমোশনাল অ্যাটাচমেন্ট হারাচ্ছি। কাস্টমার শুধু বিজ্ঞাপন দেখে পণ্য কিনে না, তারা ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চায়। তাই প্রথম 6 মাসে আমি 1. ব্র্যান্ড কনজিউমার কানেকশন বাড়ানোর জন্য রিয়েল টাইম স্টোরি বেসড অ্যাড চালু করব। 2. অনলাইন প্ল্যাটফর্মে কাস্টমার এঙ্গেজমেন্ট 25% বাড়ানোর লক্ষ্য নেব। আর তৃতীয়ত, নতুন 3টি অঞ্চলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক চালু করব, যেখানে এখনও এসকে গ্রুপের উপস্থিতি কম। অনেক বলতে বলতে থামল না। বড় বড় কর্পোরেটার শব্দ, চমৎকার প্রেজেন্টেশন সবই ছিল। সাইমা লক্ষ্য করছিল প্রতিটা অভিব্যক্তি। এই অনিক যে একসময় তাকে নিয়ে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখত, আজ সেই মানুষটা তার সামনে বসে ব্যবসায়িকভাবে কথা বলছে, একদম পেশাদারি, অনুভূতিহীন। কিন্তু সাইমা জানে অনেকটা এমন নয়, সে শুধু পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখেছে। আপনি ভালোই প্রস্তুতি নিয়ে এসেছেন, কিন্তু একটা জিনিস আমার পরিষ্কার না, আপনি কি সত্যি এই কোম্পানিতে কাজ করতে চান, নাকি শুধু জীবনের চাপে পড়ে একটা স্টেবল চাকরি চান? ম্যাডাম, আমি চাই, খুব চাই। শুধু চাকরিটা নয়, আমি চাই আমার জীবনকে আবারও ঠিকভাবে সাজাতে, আর এখানে কাজ করলে আমি সেটা পারবো বলে মনে করি। সাইমা কিছুক্ষণ নীরব রইল, যেন ভাবছে এই মানুষটাকে সে কোথায় হারিয়ে ফেলেছে, কেন হারিয়েছে, নাকি সে কখনোই তাকে সত্যিকারের ভাবে জানেনি। হঠাৎ সাইমা ফাইল বন্ধ করে জোরে জোরে টেবিলে রাখলো। শেষ প্রশ্ন, মিস্টার অনিক, আপনি যদি জানতেন আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমি থাকবো, তাহলে কি আপনি এই চাকরির জন্য আবেদন করতেন? হ্যাঁ ম্যাডাম, কারণ কিছু মানুষ, কিছু সম্পর্ক, কিছু ব্যথা এড়িয়ে গেলে কখনো শেষ হয় না, সামনাসামনি দাঁড়িয়ে মোকাবেলা করতে হয়। আর আজ আমি সেটা করতে এসেছি। সাইমা হঠাৎই থমকে গেল, তার ঠোঁট কাঁপছে, চোখের গভীরে জমে থাকা অভিমান মাথা চাড়া দিয়ে যায়। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কঠোর গলায় বলে, ঠিক আছে, আপনার ইন্টারভিউ শেষ, আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। অনেক দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটুকু সাইমা বুকের ভেতরে চাপা ঝড় যেন আরো জোরে বইতে লাগলো। অনেক চলে গেল, কিন্তু তার প্রতিটা কথা সাইমার মাথায় প্রতিধ্বনিত হয়ে বাজতে থাকলো। কেন জানি না সেদিন তার চোখে হঠাৎ করেই জল চলে এলো। সে মুছল না, কারোর সামনে তো ভেঙে পড়তেই হবে, আর অনেকের সামনে তো ভেঙে পড়লে সে নিজেকে হারিয়ে ফেলবে।
সেদিন বিকালটা অদ্ভুতভাবে ধীর ছিল। পুরো অফিসে ফিসফাস, কে নাকি নতুন মার্কেটিং অফিসার হবে। সবাই জানে সাইমা খান সিদ্ধান্ত নিলে আর ফেরানোর সুযোগ থাকে না, কিন্তু আজ সাইমা নিজেই যেন নিজের সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আটকে গেছে। তার ল্যাপটপে 3 জন শর্ট লিস্টে প্রার্থীর নাম, তানভীর রহমান, মেহেদি হোসেন আর অনিক আহমেদ। সাইমা 3 বার নামগুলো পড়ল। প্রতিবারই তার চোখ থেমে গেল দ্বিতীয় নামটায়। হঠাৎই কেবিনের দরজায় আবারও টোকা পড়ল, টুকটুক শব্দ হলো। কামিন। ভিতরে ঢুকলো রাফিন, তার হাতে কাগজপত্র, কিছুটা কিন্তু মুখে উদ্বেগ। রাফিন হলো সাইমা কোম্পানির HR ডিপার্টমেন্টের হেড। ম্যাম, আমরা ফলাফল আজকেই ফাইনাল করতে চাই। সকল ডকুমেন্ট প্রস্তুত, শুধু আপনার ফাইনাল সিল প্রয়োজন। রাফিনের কথা শুনে সাইমা মাথা নাড়ালো, কাগজগুলো নিল, কিন্তু কোনো কিছুই আর মনোযোগ সহকারে পড়ল না। যেন সে শুধু মাত্র কাগজ ধরেই বোঝার চেষ্টা করছে এতে ঠিক তার কার ভাগ্য লেখা রয়েছে। রাফিন বিষয়টা লক্ষ্য করলো এবং সাইমাকে নরম গলায় বলল, ম্যাম, আমি আপনার থেকে আপনার ব্যক্তিগত কিছু জানতে চাই না, জানতে বলতেও চাই না, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন, এই সিদ্ধান্ত আপনাকে আবার নতুন করে মানসিকভাবে ভেঙে দিবে। সাইমা হঠাৎই চোখ তুলে তাকালো, কিন্তু সাইমা অবাক হলো না, কারণ রাফিন হলো সাইমা আর অনিকের ভার্সিটির জীবনের খুব ভালো একজন বন্ধু। সাইমা আর অনিককে সে পূর্ব পরিচিত, এটা রাফিন খুব ভালোভাবেই জানা। দৃঢ় কঠোর দৃষ্টি। মিস্টার রাফিন, আমি কারো জন্য ভেঙে পড়ার মানুষ নই। এতদিনে এইটুকু অন্তত আপনার আমাকে চিনে যাওয়ার কথা, কিন্তু আমার বলতে খারাপ লাগছে যে এতদিনও আপনি আমাকে ঠিক চিনে উঠতে পারলেন না। আমি কখনোই আর কারোর জন্য নিজেকে কষ্ট দেই না বা অন্য কারোর কথা ভাবিও না। আমার কাছে আমার আত্মসম্মান এবং আমার বাবার এই কষ্টের সাম্রাজ্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আমি আর কোনো কষ্ট পাই না, কোনো কিছুর জন্যই পাই না, নট এনিমোর। তাহলে ঠিক আছে, আসলে আমি আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম, সেখান থেকেই প্রশ্নটা করা। দুঃখিত ম্যাম, আমাকে ক্ষমা করবেন, আমি যা ভাবছেন এমন কিছুই না। তাহলে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? সাইমা গভীর নিঃশ্বাস নিল, কয়েক সেকেন্ড পুরো নিস্তব্ধ। তার আঙুল ধীরে ধীরে অনিকের নামের পাশে সিলেক্টেড চিহ্ন টিক দিল। সাইমা যখন কোনো দ্বিধা ছাড়াই অনিককে সিলেক্ট করে, তখন রাফিন সাইমার পাশে দাঁড়িয়েছিল। রাফিন এক পলক সাইমার দিকে তাকালো, বিস্ময়ে তাকিয়েও থাকলো। ইউ সিলেক্টেড হিম? হ্যাঁ, কারণ সে যোগ্য আর আমার ব্যক্তিগত অনুভূতি এখানে কাজ করবে না। আমি সব সময় নিজেকে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন এক করি না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবনের কোনো ছায়া আমার প্রফেশনাল জীবনে পড়তে দেব না, আর এটা আমি কোনো ব্যক্তিগত টান থেকে করি না। অনেক নিজের যোগ্যতা দিয়ে এই জায়গাটা অর্জন করে নিয়েছে, তাই বলে আমি আমার ব্যক্তিগত কোনো ঘটনার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেটকে তার যোগ্যতা থেকে দূরে সরিয়ে দিতে পারি না। আমি বস, দুর্বল নই। রাফিন বুঝতে পেরেছে সাইমা কখনো আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। সে যথেষ্ট বুদ্ধিমান এবং পরিশ্রমী একটা মেয়ে। রাফিন সম্মানের সাথে মাথা নাড়ালো এবং সাইমাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ম্যাম, নিশ্চয়ই আপনি আপনার কোম্পানির জন্য সবসময় বেস্ট সিদ্ধান্তটাই নেবেন। আমি তার অফার লেটার প্রস্তুত করছি। রাফিন দ্রুত নিজের কথা শেষ করে সে বেরিয়ে গেল। রুমে আবার একা সাইমা। টেবিলের উপর মাথা নিচু করতেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি টুপ টুপ করে পড়ল। সে দ্রুত মুছে ফেলল। এটা কখনো আমি আমার আত্মসম্মানকে দুর্বল করতে দিব না, কারণ এটা আমার দুর্বলতা নয়। এটা শুধুমাত্র আমার প্রেশার, শুধু চাপ। হ্যাঁ, শুধু চাপ, আর কিছু না। কিন্তু সে যে ভিতরে ভিতরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তার বুকের মধ্যে কোথাও একটা যে দুর্ভাব্য ভার জমেছিল, তার কোনোভাবেই লুকানো যাচ্ছিল না। অনেক সোফায় বসে, পাশে চা ঠান্ডা হয়ে গেছে। তার চোখে বারবার ফোনের দিকে। হয়তো ফলাফল আজই আসবে, হয়তো আবার আসবেও না, কিন্তু অন্য একটা দুশ্চিন্তা তাকে বেশি করে করে খাচ্ছে। সাইমা কি আমার কারণে চাকরিটা আটকে দেবে? তবুও মনটা বলছে না, সে তো এমন নয়।
আর যাই হোক, সাইমা কখনো নিজের সজ্ঞানে কারোর কোনো ক্ষতি করবে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অনেক বাড়িতে আসার পর থেকে তার মাথায় অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কোনো কিছুই ঠিকঠাক জবাব খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ করে অনেকের ফোন বেজে ওঠে। অনেক ফোনের দিকে তাকিয়ে দেখে তার খুব পরিচিত একটি নাম্বার, যেটা দেখে অনেক মুখের অজান্তে হাসির রেখা ফুটে ওঠে। অনেক ফোনটা হাতে নিয়ে বালকনিতে চলে যায় এবং ফোনটা রিসিভ করে বলে, এই কি অবস্থা? ফোনের ওপাশ থেকে হয়তোবা কিছু একটা বললেও অনেককে, যেটা শুনে অনেকের হাসি রেখাটা আরো চওড়া হয়ে উঠল। এরপর অনেক নিজে থেকে আবারও বলে উঠল, চিন্তা নেই, ওকে যখন গর্ত থেকে টেনে বের করে আনতে পেরেছি তখন আমি আর কখনোই তাকে হারিয়ে যেতে দিব না। শক্ত করে আটকে রাখবো, জড়িয়ে রাখবো নিজের বুকের মাঝে, যেন কোনোভাবে আমাকে আর একা রেখে চলে যেতে না পারে। অনেক হয়েছে, অনেক কষ্ট সহ্য করেছি আমি, কিন্তু আর না। এবার ওকে প্রত্যেকটা কষ্টের জবাব দিতে হবে। কেন সে আমাকে এতটা কষ্ট দিয়েছে, কি অপরাধ ছিল আমার? ও যেন কোনোভাবে আমার কাছ থেকে আর পালাতে না পারে। এই জন্যই তো পার্মানেন্টলি সবসময় ওর কাছে থাকার ব্যবস্থা করছি। আর ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য, আমার প্রাণ ভোমরাকে খুঁজে বের করার জন্য, আমাকে সাহায্য করার জন্য। ট্রিং ট্রিং। অনেক কথা বলে ফোনটা কাটার পর হঠাৎ করে তার ফোনে একটা নোটিফিকেশন আসে। অনেক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফোনের মেল নোটিফিকেশন। অনেকের যেন হাত পাত কাঁপতে শুরু করলো। মেইল খুলল। মেলটিতে খুলে হঠাৎ করে অনেক যেটা দেখলেও মেলটির যা দেওয়া আছে সেটা দেখে অনেকের চোখ কপালে উঠে যায়। অনেক হঠাৎ করে কি নিয়েছে ভুলে যায়। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ দ্য মার্কেটিং অফিসার অফ এ এসকে গ্রুপ। অনেকের বুক ধক করে উঠল। সে এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। কয়েক সেকেন্ড পর মুখে তীব্র অদ্ভুত এক হাসি ফুটে উঠল, যেন আনন্দ আর অস্বস্তি একসাথে। তাহলে তুমি আমাকে সুযোগ দিলে সাইমা। বিশ্বাস করো সুইটহার্ট, এটা তোমার দেওয়া শুধুমাত্র সুযোগ না, তোমাকে আবার নিজের করে পাওয়ার একটি আশার আলো। আমি আর কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করব না। তোমাকে আমার হতেই হবে। এবার আর আমি তোমাকে নিজের থেকে আলাদা করব না, তোমাকে আর হারিয়ে যেতে দিব না, কখনোই না। আই প্রমিস। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। তার আবেগ কেমনভাবে বাইরে বেরিয়ে আসছে, যেন সে অনেক সাধনার পর তার ধৈর্য এবং সাধারণ ফল পেয়েছে। অনেকে মনে মনে আরও একবার বলে উঠল, আমি এবার প্রমাণ করব যে আমি কোনো ভুল করিনি। না তুমি কোনো ভুল করেছিলে, আর না আমি কোনো ভুল করেছি। আমরা দুজনেই পরিস্থিতির শিকার হয়েছি। সরি, আমি ভুল করিনি, কিন্তু তুমি ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো আমাকে একা ফেলে হারিয়ে গিয়ে। তোমার কোনো আইডিয়া নেই আমি ঠিক কতটা কষ্ট নিয়ে তোমাকে খুঁজে বেরিয়েছি। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা সহ্য করেছি। পরদিন সকালে অদ্ভুত এক উত্তেজনায় ভরা ছিল। সবাই নতুন অফিসারের সাথে দেখা করতে উদ্গ্রীব, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, নতুন অফিসার আর ম্যাডাম কোথাও যেন কিছু তো একটা আছে। ঠিক সকাল 9:30টায় লিফট থামলো। লিফটের দরজা খুলতেই অনেক প্রবেশ করলো। সাদা শার্ট আর ডার্ক ব্লু প্যান্ট, গম্ভীর চোখ। তার উপস্থিতিতেই অফিসের বাতাস কেমন যেন বদলে গেল। রিসেপশনিস্ট মৃদু হেসে বলল, স্যার, আপনাকে খুঁজছিলাম। ম্যাম আপনাকে ওনার নিজের কেবিনে ডাকছেন। অনেক মাথা নাড়ালো। অনেক সাইমার কেবিনের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে টকটক শব্দ করলো। কামিন। অনেক দরজা খুলে ঢুকলো। দুজনের চোখে এক অদ্ভুত মিলতেই সেই পুরনো ঝড় বুকের মধ্যে আবারও বয়ে গেল, কিন্তু মুখে তা কেউ প্রকাশ করল না। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট। অনেক সাইমার পারমিশন পাওয়ার সাথে সাথে বসলো। সাইমা অনেকের দিকে একটি ফাইল এগিয়ে দিল এবং মাথা নিচু করে অন্য একটা পেপারে সাইন করতে করতে বলল, এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আগামী 6 মাস আপনি ট্রেনিং সহ আমার
সরাসরি সুপারভিশনে কাজ করবেন। অনেক একটু অবাক হয় সাইমার কথা শুনে, কিন্তু সেটা তার চোখে মুখে প্রকাশ পেল না। আর এদিকে সাইমার কথা শুনে অনেকের মনে যে লাড্ডু ফুটতে থাকে, সে এখন সব সময় সাইমার আশেপাশে থাকতে পারবে, যেটা সে চেয়েছিল। যদিও এই পোস্টে জয়েন করার পর সে সব সময় সাইমার কাছেই থাকতে পারতো না, কিন্তু যেহেতু 6 মাস তাকে সময় দেওয়া হয়েছে, এই 6 মাসে সে তার নিজের কাজ শেষ করে ফেলবে। কিন্তু তারপরেও অনেক একটু অবাক হওয়ার ভঙ্গিতে সাইমাকে বলল, ইয়োর ডিরেক্ট সুপারভিশন। ইয়েস, কোনো সমস্যা? না, সমস্যা নেই, তবে সাইমা চোখ সোজা রাখলো এবং বোঝানোর চেষ্টা করলেও অনেককে বলার চেষ্টা করছে। যখন সাইমা অনেক চেষ্টা করে বুঝতে পারল না অনেক তাকে কী বলার চেষ্টা করছে, তখন সে নিজেই অনেককে প্রশ্ন করল। তবে অনেক ধীরে ধীরে সাইমার করা প্রশ্নের উত্তরে বলল, আপনি নিশ্চিত এটা আপনার জন্য কঠিন হবে না? না মানে আপনি সারাদিন এত ব্যস্ত থাকেন, তার মধ্যে আমাকে সুপারভাইজ করে কাজ শেখাবেন? এটা তো আমার জন্য চরম ভাগ্যের ব্যাপার। এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে না? এটাই বলতে চাইছিলাম আর কি। সাইমার চোখে বিদ্যুৎ চমকালো, কারণ সাইমা ঠিকই বুঝতে পেরেছে অনেক তাকে কি বলতে চেয়েছিল, এবং অনেক যে কথা ঘুরিয়ে নিল এটাও সাইমা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই সাইমা অনেককে বলল, মিস্টার রনিক, একটা কথা সব সময় মাথায় রাখবেন। আমি কখনোই আমার ব্যক্তিগত জিনিস অফিসে নিয়ে আসি না, আর আমার কাজকে পার্সোনাল ফিলিংস নাড়াতে পারে এমন ক্ষমতা আপনার নেই। অনেক কিছুক্ষণ চুপ, তারপর মাথা নাড়ল এবং সে বিড় বিড় করতে বলতে লাগলো, ম্যাডাম, আপনি ব্যক্তিগত জিনিস অফিসে না নিয়ে আসলেও আমি এই অফিসে জয়েনিং করেছি আমার ব্যক্তিগত জিনিস আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সাইমা অনেকের দিকে এতটা মনোযোগী ছিল যে অনেক বিড়বিড় করে কি বলছে তার কিছু অংশ ঠিকই শুনতে পেরেছে, কিন্তু পুরো কথাটা শুনেনি ও, তাই ঠিকঠাক বুঝতেও পারেনি। তাই সে অন্যমনস্ক হয়ে প্রশ্ন করল, সরি মিস্টার রনিক, আপনি কি কিছু বললেন? না তো ম্যাডাম, আপনি কি কিছু শুনেছেন? অনেকের এমন তেরা কথা শুনে সাইমা ইতস্তত হয়ে বলল, এত বাজে কথা না বলে নিজের কাজে মন দেন, তাহলে বুঝতে পারবো আপনার ঠিক কতটুকু কোয়ালিফিকেশন আছে, এবং শুধু মুখে বলেন নাকি আদৌ ভেতরে কোনো যোগ্যতা আছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা দুজনেই নিজেদের প্রমাণ করব। ইয়েস, লেটস সি কে বেশি শক্তিশালী। দুজনের চোখে তখন আগুন, কিন্তু সেই আগুন ঘৃণার নয়, আবেগের, অতীতের অকথিত ভালোবাসায়। সাইমা ফাইল বন্ধ করে বলল, ইউর ডিউটি স্টার্টস টুডে, ইউ মে গো। সাইমার কথা শুনে অনেক উঠে দাঁড়ালো, ঠিক বেরিয়ে যাওয়ার আগে থেমে আবারও বলল, সাইমা মানে ম্যাডাম, ধন্যবাদ। আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আপনি নিজেও জানেন না আপনি ঠিক আমার কত বড় উপকার করেছেন। সাইমা মুখ ঘুরিয়ে নিল। অনেক সাইমার ব্যবহার দিকে হালকা করে হাসলো। অনেকের এই হাসি দেখে যেন সাইমার গা জ্বলে গেল, এবং দেখে সে মুখ ভেঙচি কেটে বলল, ডোন্ট থ্যাংক মি, আর্ন ইট। অনেক হালকা হাসলো। চেষ্টা করব না, প্রমাণ করে দেখাবো। দরজা বন্ধ হলো। সাইমার বুকের ভেতরে হাত চেপে ধরলো, যেন নিজেরই হৃদস্পন্দন শুনতে পাচ্ছে ও। সেদিন দুজনেই কাজ করলো, কিন্তু মন তো দুজনেরই পুরনো স্মৃতি খুঁড়ে খুঁড়ে বের করে আনছিল। আজ শুধু চাকরি শুরু হলো না, একটা নতুন যুদ্ধও শুরু হলো, একটা নতুন টানাপোড়েন, একটা অপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। আর তারা দুজনেই জানতো এই অফিসে ঠিক করবে তাদের সম্পর্ক আবার জোড়া লাগবে নাকি আবারও ভেঙে যাবে। অফিসে অনেকের আজ দ্বিতীয় দিন, কিন্তু দিনের শুরুতেই সে বুঝলো শুধু কাজ নয়, প্রতিটি সেকেন্ডই তার জন্য পরীক্ষা। সাইমা সারাক্ষণ এমনভাবে তাকে উপেক্ষা করছিল যে সে অফিসে অদৃশ্য কোনো এক ছায়া, যাকে দেখা যায় না, শোনাও যায় না, গুরুত্ব দেওয়ার তো প্রশ্নই আসে না। অথচ এই সাইমাই এক সময় তার একটা মেসেজ না পেলে অস্থির হয়ে যেত। এখন সেই মানুষটা তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু একটুও চোখ তুলে তাকায় না। কিন্তু তার চোখের কোণে সামান্য কম্পন কিংবা কোনো স্বাভাবিক বিষয়ে অতিরিক্ত কঠোর হয়ে ওঠা, এইসব সংকেত অনেক খুব ভালোভাবেই ধরতে পারে। সে জানে সাইমার ভেতরটা আসলে আগের থেকে অনেক বেশি অস্থির।
শুধু পার্থক্য হচ্ছে সাইমা এই অস্থিরতাকে মুখোশের আড়ালে ডেকে ফেলতে শিখেছে। দুপুরে সবার সামনে আবার মিটিং, অনেক প্রেজেন্টেশন দিচ্ছে। রুমে হালকা গরম, সবাই মনোযোগী, কিন্তু সবার চোখের আড়ালে একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে সাইমার। সে এমনভাবে অনেককে দেখছিল যেন সে কোনো ভুলের অপেক্ষায় আছে। অনেক কথা বলছিল ধারাবাহিকতাভাবে, কিন্তু তার ভেতরের চাপা উত্তেজনা তাকে বারবার শ্বাস ফেলতে বাধ্য করছিল। ঠিক তখন তার গলা একটু থেমে যায়। রুমের সঙ্গে সঙ্গে নিস্তব্ধ, আর সেই নীরবতা ভেঙেই ঠিক তখনই সাইমার কণ্ঠে শোনা যায় একটা ঠান্ডা ধারালো কিন্তু গভীর একটা গলা। মিস্টার অনিক, আমি আশা করেছিলাম আপনি অন্তত আপনার প্রেজেন্টেশনের সময়টুকুতে নিজেকে স্থির রাখতে পারবেন। পেশাদার মানুষ হিসেবে এটা আপনার দায়িত্ব, যে কোনো পরিস্থিতিতে নিজেকে কনফিডেন্ট রাখা। যদি আপনি মাঝপথে থেমে যান অথবা কোনোভাবে নিজের আবেগকে আপনার কাজের ওপর প্রভাব ফেলতে দেন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত অদক্ষতা এবং তার দায় এই টিম নিবে না। তাই আপনি যা শুরু করেছেন তা শেষ করুন এই মুহূর্তেই। রুমে চাপা দীর্ঘ অস্বস্তি। অনেক মাথা তোলে, তার চোখে ব্যথায় এক চকচকে স্তর জমতে ওঠে, কিন্তু সে খুব শান্ত গলায় বলতে শুরু করে, জি ম্যাম, আমি শেষ করছি। তবে একটা কথা, আপনি সবসময় বলেন আমি যেন কাজের ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাপার না আনি, এবং আমি সেটা পুরোপুরি মানি। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন এভাবে আমাকে হার্শ বা অস্বাভাবিকভাবে চাপ দেন, সেটা আমাকে কাজের মধ্যে নয়, আমার ব্যক্তিত্বের ওপর আঘাত করে। আপনার প্রতিটা কথার ভেতরে এমন একটা এড়িয়ে যাওয়া, এমন একটা হঠাৎ উত্তেজনা থাকে, যেটা আমার কাজে ভুলের কারণে নয়, বরং আমার উপস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেলে বলেই মনে হয়। আমি চেষ্টা করি আপনাকে কোনোভাবে বিরক্ত না করতে, তবু আপনার প্রতিটা শব্দ আমাকে অনুভব করিয়ে দেয় যে আপনি আমার দিকে তাকাতেও চান না। আমি জানি না এর কারণ কাজ নাকি। অনেক কথা শেষ করতে পারে না, কিন্তু তার গলাটায় টান স্পষ্ট বোঝা যায় যে সে বাকিটা বলতে চেয়েও থেমে গেছে। সাইমা ধীরে মাথা তোলে, তার চোখেও কঠোরতার আবরণ আরও মোটা হয়ে ওঠে, কিন্তু সেই কঠোরতার আড়ালে কিছু তো একটা আছে, যা একটা পুরনো ব্যথা, যেটা সে চেপে রাখতে চাইছে মরিয়া হয়ে। মিস্টার অনিক, আপনার একটা বিষয় বুঝতে হবে, আমি কাউকে কোনো বিশেষ কারণে উপেক্ষা করি না, না কোনো বিশেষ কারণে অতিরিক্ত গুরুত্ব দেই। যখন আমি কাউকে দেখেও দেখি না, তার মানে সে আমার পেশাগত দায়িত্বের জন্য এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে নেই। আর আমি একজন প্রফেশনাল, আমার কাছে আমার কাজই প্রথম, আমার অনুভূতি নয়। আপনি যদি মনে করেন আমার আচরণ আপনার প্রতি ব্যক্তিগত, তাহলে এটা আপনার ভুল ধারণা। আমি কাউকে এতটা গুরুত্ব দিই না যে তাদের উপস্থিতি আমার মনোযোগে ব্যাঘাত ঘটাবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখি না, একদমই না। আর ব্যক্তিগত যে বিষয়গুলো আপনি ইঙ্গিত দিলেন, সেগুলোকে আমরা আলাদা রেখেছি, অন্তত আমি রেখেছি। তার কণ্ঠ ছিল নির্মম, কিন্তু সেই নির্মমতার ভিতরেই একটা চাপা কাঁপুনি ছিল, যেটা অনেক ধরেই ফেলল। মিটিং শেষ, সবাই বেরিয়ে যায়। অনেকও বসে থাকে। সাইমা ফাইল গোছাচ্ছিল, কিন্তু সে ঠিকই বুঝতে পারছিল অনেক এখনও পিছনে দাঁড়িয়ে আছে, আর অনেক জানতো এখন না বলে আর বলা যাবে না। অনেক ধীরে এগিয়ে আসে। তুমি যেটা বললে, আমি তোমার কাছে গুরুত্বহীন, আমার উপস্থিতিতে তোমার কিছু যায় আসে না, তুমি সত্যি এটা বিশ্বাস করো? তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে দেখে কিছু অনুভব করনি? তোমার চোখে সেই ক্ষুদ্র কম্পন, তোমার কথা বলার সময় অকারণ রাগ, তোমার হঠাৎ করে শ্বাস আটকে আসা, আমি কি এসব দেখতে পাই না? তুমি কি মনে করো 3 বছর তোমাকে ভালোবেসে আমি এতটাই অন্ধ ছিলাম যে আজ তোমাকে পড়তে পারবো না? তুমি যদি সত্যি আমাকে ভুলে যেতে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারতে, তাহলে আজ তোমার কণ্ঠ এমনভাবে কাঁপতো না। তুমি শুধু একটা মুখোশ পরে আছো সাইমা, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি ভুলে গেছো আমি তোমাকে মুখোশ ছাড়া মানুষ হিসেবেই চিনেছি। তাই বলছি, যত দূরেই থাকো তুমি, আমি তোমার চোখের ভেতর থাকা সত্যটা দেখতে পাই। সাইমা থেমে যায়, তার আঙুল হঠাৎ কাগজের উপরে থমকে যায়। সে মাথা তোলে, চোখে প্রচণ্ড চেষ্টা নিজেকে শক্ত দেখানোর। অনেক, তুমি যা ভাবছো তা বাস্তব নয়। আমি যদি তোমাকে ভুলে যেতে না পারতাম, তাহলে আজ আমি এই অবস্থানে আসতে পারতাম না। আমার দায়িত্ব, আমার বাবার কোম্পানি, আমার সব কিছু, সব আমাকে বাধ্য করেছে নিজেকে কঠোর করতে।
তোমার সাথে আগের মতো কথা বললে, আগের মতো আচরণ করলে আমি ভেঙে পড়তাম। আর আমি এখন ভেঙে পড়ার অবস্থায় নেই। দুর্বলতা আমার কাছে এখন বিলাসিতা, যা আমি আর বহন করতে পারি না। তাই তোমাকে দূরে রাখতে চাই বলে নয়, বরং কাছাকাছি এলে আমি আমার সিদ্ধান্তে স্থির থাকতে পারবো না বলেই আমি এই দূরত্ব রাখি। তুমি বুঝতে পারো আর না পারো, এটাই সত্যি। দুজনের মাঝে নীরবতা নেমে আসে। সাইমার চোখ জলের মতো ভিজে উঠলেও সে দমিয়ে রাখে। অনেক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে, যেন সে এখনই কিছু বলে ফেলবে যা তাদের মাঝে জমে থাকা বছরের দূরত্ব ভেদ করে দেবে। কিন্তু সে নিজেকে থামিয়ে নেয়। তুমি বলো বা না বলো, তুমি এখনো অনুভব করো, এটা আমি জানি। আর আমি বলছি, আমি এখানে এসেছি তোমার জীবনে বিশৃঙ্খলা আনতে নয়, বরং তোমাকে সেই বিশৃঙ্খলা থেকে উদ্ধার করতে, যেটা তুমি 3 বছর ধরে নিজের ভেতরে চেপে রেখেছ। তুমি চাও বা না চাও, আমি থামবো না, কারণ তুমি যত দূরেই যাও না কেন, আমি তোমাকে আর হারিয়ে যেতে দেব না। সাইমা দ্রুত মুখ ফিরিয়ে নেয়, কারণ সে জানে আর এক সেকেন্ডও এখানে থাকলে তার চোখের জল পড়ে যাবে, এবং সেটা সে কখনোই অনেককে দেখাতে দিতে চায় না। এই যুদ্ধ তো এখন শুরু। দুজনের ভেতরে যে আগুন জমে আছে তা এখনো পুরোপুরি জ্বলে ওঠেনি। সামনে আরও উত্তেজনা, আরও আবেগ, আরও মুখোমুখি সংঘর্ষ অপেক্ষা করছে। অনেকের অফিসে 2য় সপ্তাহ চলছে, কিন্তু সে দিনের শুরু থেকেই বুঝতে পারছিল প্রতিটা মুহূর্ত যেন তাকে পরীক্ষা নিচ্ছে। সাইমার সঙ্গে তার সম্পর্কের মাঝে এক গভীর সংকট ঘুরে ফিরে আসছে। সাইমা যে একসময় তার জন্য স্নেহের প্রতীক ছিল, এখন যেন এক অদৃশ্য পাঁচিলের ভিতরে তা আবদ্ধ। সেদিনের কথা মনে পড়ল, যখন সে সাইমার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি খুলে দিয়েছিল, আর সাইমা চেপে যাওয়া ব্যথা নিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। তবে আজ সাইমার অফিসে একটা নতুন মানুষ এসেছে। তার নাম হলো মিরাজ। সুদর্শন, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী। দেশে বাইরে থেকে পড়াশুনো শেষ করে এসেছে, আর সে সাইমার বাবার ব্যবসায়িক পার্টনারের ছেলে। সামনে তাদের বড় একটা ডিলের প্রেজেন্টেশন, কয়েকশো কোটি টাকার ডিল। আর মিরাজ এসেছেন সাইমার পাশে সেই কাজের জন্য সাহায্য করতে। এই নতুন আসার মধ্যেই অনেক চোখে পড়ল মিরাজের দৃষ্টিতে সাইমার দিকে যে গভীর নজর, সেই নজরটাকে বারবার চালিয়ে তুলছে। অনেক যা বুঝতে পারছিল তা একদিকে যেমন তার রাগ বাড়াচ্ছিল, অন্যদিকে তার ভেতরে সাইমাকে নিয়ে আরও তীব্র প্রেম আর পীড়া জাগিয়ে তুলছিল। একদিন দুপুরে অফিসের মিটিং রুমে যখন সবার মনোযোগ ছিল প্রেজেন্টেশনের দিকে, ঠিক তখনই অনিক আর মিরাজ পাশাপাশি বসেছিল। তাই অনিক বলল, মিরাজ, তুমি আজকাল সাইমার চারপাশে থাকছো খুব বেশি, এটা তোমার কাজের অংশ তো, নাকি তার জন্য অন্য কিছু? অনেক ভাই, আমার এখানে আসার একটাই কারণ, এই ডিল সফল করা। তুমি যদি আমার কাজ নিয়ে সন্দেহ করো তাহলে সেটা ভুল। আমি শুধু পেশাদার। পেশাদার? তোর চোখ আর তোর ভাবনা বলে অন্য কথা। তুমি বারবার ওর দিকে তাকিয়ে থাকিস আর ওর পাশে থাকতে চেষ্টা করিস। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি যে জায়গাটা দখল করার চেষ্টা করছো, সেই জায়গাটা অলরেডি আমার নামে লেখা হয়ে আছে। শুধু 1, 2, 3 দিনের জন্য না, এটি অনেক আগেই তৈরি হয়ে গেছে। তাই বৃথা চেষ্টা করো না, এতে পরবর্তীতে তোমারই কষ্ট হবে বস। আমি সাইমার কাছে আছি শুধু কারণ ওর কাজের সঙ্গে হতে চাই। আর তুই এটা নষ্ট করতে চাস? ওর জীবনে আমার আশা তোর জন্য হুমকি হতে পারে, সেটা আমাকে নিয়ে ভাবিস না। আর তাছাড়া তোমার নিজের প্রতি এত কনফিডেন্ট, তাহলে এত ভয় পাচ্ছ কেন? তুমি না বলছো সাইমার মনে তোমার জন্য পার্মানেন্ট জায়গা আছে, তাহলে কেন সেই জায়গা হারানোর ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি না মিরাজ, আমি তোমাকে নিয়ে চিন্তিত। পরবর্তীতে তোমার মন ভাঙলে তুমি সেটা সহ্য করতে পারবে তো? এজন্য তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম। ধন্যবাদ ভাই তোমাকে আমার মন নিয়ে এত ভাবার জন্য, কিন্তু তোমাকে আমার মন নিয়ে ভাবতে হবে না। তুমি নিজের চিন্তা করো। তুমি এখন পর্যন্ত সাইমাকে হারানোর ভয় পাচ্ছ, তাহলে কি এমন জায়গা তৈরি করলে যেটা এত নড়বড়ে হারিয়ে যাওয়ার ভয় আছে? মিরাজ কথা শুনে অনেকের বুকটা ভেঙে গেল। আর সে তখন বুঝতে পারছিল শুধু কাজের জন্য নয়, মিরাজ আসলে সাইমার জীবনে নতুন একটা আশা, নতুন আলোর প্রতীক সৃষ্টি করার বৃথা চেষ্টা করার জন্য এখানে এসেছে। আর অনেকের মনে হয় সাইমা যে পরিমাণ জিদি আর রাগী একটা মেয়ে, এখন সে যদি অনেকের উপর রাগ করে বা অনেকের উপরে অভিমান করে যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তো অনেক সেটা সহ্য করতে পারবে না। একদিন বিকেলে অফিসের বাইরের বাগানে অনেক হাঁটাহাঁটি করার জন্য এসেছিল।
একটু, কিন্তু এসে দেখে সাইমা একটা বেঞ্চে একা একা বসে আছে। অনেক বিষয়টা লক্ষ্য করে সামনে সাইমার দিকে এগিয়ে যায়। সাইমা অনেকের উল্টো পাশ করে বসেছিল, কিন্তু তারপরেও সাইমা যখন বুঝতে পারে নিজের পেছনে কারোর উপস্থিতি, তখন তার আর বুঝতে বাকি থাকে না কে এসেছে তার পেছনে। তার নামমাত্র বিচ্ছেদ হয়েছে, কিন্তু মন মন তো এক জায়গাতেই রয়েছে। সাইমা পেছনে যে এসেছে সেটা দেখার জন্য সাইমাকে আর কষ্ট করে পেছনে তাকাতে হয় না। পিছনে না তাকিয়ে সাইমা বলল, আজকে হঠাৎ একা একা এখানে কি করছেন? আপনাকে যে কাজ দেওয়া হয়েছিল সেটা শেষ করেছেন? দেখুন অনেক সাহেব সামনে আমাদের অনেক বড় একটা আমাদের সামনে একটা বড় একটা পরীক্ষা। এসকে গ্রুপ কোম্পানিটা আমার বাবার অনেক শখের। তিনি এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করেছে। রাত দিন এক করে তিনি এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন। এখন আমি যদি তার মেয়ে হয়ে তার এই পরিশ্রমের মূল্য দিতে না পারি, তাহলে নিজের কাছে নিজেকে কখনো দাঁড় করাতে পারবো না। আমার বাবা অনেক ভরসা করে আমার উপরে দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছে। আমি চাই আপনিও আপনার সর্বোচ্চটা দিয়ে আগামী ডিলটা জিতে নিতে আমাদের সাহায্য করুন। চিন্তা করবেন না, আমার আপনার প্রতি পূর্ণ আস্থা আছে। আপনি অত্যন্ত বুদ্ধিমতী এবং পরিশ্রমী একটা মেয়ে। আমি জানি আপনি যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জানি না কি পারবো, কতটুকু পারবো, তবে আমাকে যদি আপনার এই জার্নিতে কখনো কোনো সময় প্রয়োজন পড়ে, শুধু একটাবার আওয়াজ দেবেন। নিজের সর্বশেষ দিয়ে চেষ্টা করব। আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। আমি আমার সিদ্ধান্তে ভেঙে পড়ব। আমি চাই শক্ত থাকি, কিন্তু কখনো কখনো আমার মনের কোণে কিছু আতঙ্ক আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। অনেক জানে সাইমা কতটা আবেগী। সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। সাইমা যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য সাইমা নিজের সর্বোচ্চটা বাজি রেখে দেয়। তারপরেও কখনো তার ভালোবাসার মানুষকে ছোট হতে দেয় না। সেখানে বিষয়টা তো তার বাবার স্বপ্নে সাইমা নিজের জীবনে বাজি রেখে দিবে, কিন্তু তারপরও তার বাবার স্বপ্ন ভাঙতে দিবে না। অনেক মাঝে মাঝে ভাবে কিভাবে পারে এই মেয়েটা এত কঠোর খোলসের মাঝে এতটা দুর্বল সত্তাকে লুকিয়ে রাখতে। এক সন্ধ্যায় অফিসের লবিতে এসে দেখে সাইমা ল্যাপটপে বসে কাজ করছে এবং মিরাজ তার পাশে বসে তাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে যাচ্ছে। মিরাজের এমন দৃষ্টিতে সাইমার দিকে তাকিয়ে আছে যেন সে চোখ দিয়ে সাইমাকে গিলে খাচ্ছে। বিষয়টা দেখার পর থেকে অনেকের যেন রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। অফিসের মিটিং রুমে আলো ঝলমল করছে। সাইমা, অনেক, মিরাজ এবং টিমের বাকিরা বদ্ধমূলত মনোযোগ দিয়ে অপেক্ষা করছে। আজকের প্রেজেন্টেশন তাদের ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুযোগ। এসকে গ্রুপের নতুন ডিল পেতে হবে। সাইমার চোখের দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাস। সে জানে আজকে তার পুরো পরিকল্পনায় স্পষ্ট, সুনির্দিষ্ট এবং সকলের হৃদয় ছুঁয়ে যাবে। সুপ্রিয় সকলকে ধন্যবাদ। আজ আমরা শুধু একটা ডিল পেতে চাইছি না, আমরা চাই এই ডিলের মাধ্যমে এসকে গ্রুপের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। আমার পরিকল্পনা 3টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি। দ্বিতীয়ত, নতুন বাজারের প্রবেশ। এবং তৃতীয়ত, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন শক্তিশালী করা। সাইমা, তোমার পয়েন্টগুলো স্পষ্ট এবং বাস্তবসম্মত। আমি পুরোপুরি তোমার পরিকল্পনার সাথে এক। ধন্যবাদ মিরাজ। আমি বিশ্বাস করি আমাদের টিম এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। অনেক, তোমার রিপোর্ট এবং পরিসংখ্যানগুলো এই পরিকল্পনাকে আরো শক্তিশালী করেছে। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমাদের সবার জন্য একটি বড় সুযোগ। প্রেজেন্টেশন শেষ হতেই মিটিং রুমে প্রশংসার ঝড় উঠল। সবাই জানে আজকের দিনটা তাদের ক্যারিয়ারের জন্য মাইল ফলক হতে চলেছে। কয়েকদিনের মধ্যে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিলের অনুমোদন জানালো। ডিল পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অফিসের বায়ুমণ্ডল যেন উল্লাসিত। সাইমা নিজেই জানত এই সফলতার পেছনে কেবল তার একার অবদান নয়, পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। তাই সিদ্ধান্ত নিল সে টিমকে ট্রিট দিবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের সহযোগিতা ছাড়া আজকে এই সাফল্য সম্ভব ছিল না। চলুন আমরা সবাই মিলে একটা ছোট্ট পার্টি করি, একসাথে আনন্দ ভাগাভাগি করি। অসাধারণ। এই খুশির মুহূর্তে সবাই একসাথে হতে পারলে ভালো লাগবে। আমি তো অপেক্ষায় আছি। কাজের মাঝে একটু বিশ্রাম মন্দ হবে না।
অফিসের বাইরে একটি ক্যাফেতে সবাই জমায়েত হলো। খাবার দাবার, হাসি মজা, পুরনো গল্পের ঝলক সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠল স্মরণীয়। সাইমা মাইক হাতে হুটে বলল, সবাই আজকে আমরা শুধু একটা ডিল পাইলাম না, আমরা একটা টিম হিসেবে একত্রিত হয়েছি। এই যাত্রায় আপনাদের প্রত্যেকের অবদান অমূল্য। আমি গর্ব করি তোমাদের সবাইকে নিয়ে। ধন্যবাদ ম্যাম আপনাকে। সেই রাতে তাদের জন্য নতুন আশায় আলোয় ভরা। অনেকের চোখ যেন নতুন স্বপ্ন। মিরাজের মুখে একটা অদৃশ্য সুরক্ষা আর সাইমার মনের স্বপ্নের ডানা পাখা মেলার মতো ছড়িয়ে পড়ল। সেদিনের পর থেকে সাইমা যেমন একটা কঠোর মনোভাব নিয়ে সবার সঙ্গে ব্যবহার করত, সেদিনের কনফারেন্সের পর থেকে সকলের সাথে অনেক সহজ হয়ে গেছে। সকলের সাথে হাসি মুখে কথা বলছে। অনেকের সঙ্গে আগের মতো কঠোরভাবে কথা বলতো না, এখন আরও তাও বলে না। অনেকের সাথে সম্পর্কটা অনেক সহজ হয়ে গিয়েছে। আগে দুজনেই একসঙ্গে কথা বলতে ভীষণ অস্বস্তি বোধ করত, যেটা অনেকের পক্ষ থেকে থাকলেও সাইমার পক্ষ থেকে বেশি ছিল। এরই মাঝে হঠাৎ একদিন সকালে সবাই অফিসে আসার পরে মিরাজ সকলের উদ্দেশ্যে বলে, আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে ট্রিট রয়েছে, কারণ আজকে আমি অনেক খুশি। আমার জীবনের আরো একটি বড় ইচ্ছে পূরণ হতে চলেছে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কি এমন ইচ্ছে পূরণ হতে চলেছে যার জন্য আজকে আমার পক্ষ থেকে আপনাদের ট্রিট? এনিওয়ান গেস? মিরাজের কথা শুনে সকলের মাঝে একটা সুন্দর নীরবতা পড়ে গেল, যেন মিরাজকে এমন কোনো বড় প্রাপ্তি লাভ করতে যাচ্ছে যার জন্য তিনি সবাইকে ট্রিট দিতে চলেছেন। কিন্তু তারপর সকলে অনেক খুশি। মিরাজ নিচেও মুচকি মুচকি হাসছে। এমন সময় অফিসের মেন গেট দিয়ে সাইমা অফিসে এন্ট্রি নিল। হঠাৎ করে সকলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে আসে। সকলের পেছনে দাঁড়িয়ে আছে অনেক। অনেক নিজেও কিছু বুঝতে পারছে না, তাই সে সকলকে উপেক্ষা করে তার নিচে তার নজর গিয়ে পড়ে সাইমার দিকে। অনেকদিন ধরেই সে সাইমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। মিরাজ এখন হাসছে, যেটা দেখে অনেকের গা একদমই চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে অনেকের ফোন বেজে ওঠে। অনেক পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকায়। নাম্বারটা দেখে তার মনে সন্দেহ জানে। সে একবার স্ক্রিনের দিকে আবার মিরাজের দিকে তাকায়, পরে সাইমার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। অতঃপর পাশ থেকে যা সেটা শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়। অনেক ভীষণ রেগে যায়। সাইমা এখনও ঠিক বুঝে উঠতে পারছে না কে চলছে। সাইমা যখনই কিছু বলতে যাবে এমন সময় অনেক কোথা থেকে এসে শক্ত করে সাইমার হাতটা ধরে, টেনে টেনে সাইমার কেবিনের দিকে নিয়ে যায়। হঠাৎ কী থেকে কী হচ্ছে সাইমা কিছুই বুঝে উঠতে পারে না, এবং সে কি রিয়াকশান দেবে সেটাও বুঝে উঠতে পারছে না। হঠাৎ কী থেকে কী হচ্ছে কেউ বুঝতেই পারছে না। মিরাজ যখন অনেককে আটকাতে যাবে তার আগেই অনেক সাইমাকে কেবিনে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। এদিকে অফিসার সবার মাঝে গুঞ্জন শোনা যায় যে অনিক আর সাইমার মাঝে নিশ্চিত কিছু চলছে। এদিকে অনিক সাইমাকে নিয়ে এসে দরজা লাগানোর পর থেকেই মিরাজ একের পর এক দরজায় নক করছে এবং সাইমা আর অনিককে ডাকাডাকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। হঠাৎই এমন পরিস্থিতিতে সাইমা নিজেও বেশ বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার মিস্টার অনিক? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আপনার সাহস হলো কি করে সবার সামনে আমার হাত ধরার? আমার সাহস যে ঠিক কী এবং কতটা সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই সেই বিষয়ে আমরা এখন আর কথা না বলি, এটাই দুজনের জন্য ভালো। কিন্তু তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার শুধু সাহস না, দুঃসাহস কোথা থেকে আসে যে তুমি অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারো? হঠাৎই অনেকের কাছ থেকে এমন কথা শুনতে হবে সেটা সাইমা অ্যাকসেপ্টও করেনি। অনেক সাইমার দিকে তাকিয়ে দেখে সাইমা যেন পুরো পরিস্থিতির কিছুই বুঝতে পারছে না। অনেকক্ষণ অনেককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাইমা কিছু বলতে যাবে তার আগেই সে অনেককে হাতের ইশারায় চুপ করিয়ে দেয়। সাইমা নিজেই বলে, কি সমস্যা আপনার? কিসের বিয়ে? কি সব বিয়ের কথা বলছেন আপনি? দেখুন, জানি না আপনি কি বলছেন, কেন বলছেন আমি জানি না, তবে এইটুকু বলতে পারি কোনো কিছু না জেনে না বুঝে যাচাই বাছাই না করে কিছু বলা উচিত না। আমি না জেনে কিছু বলছি না। আপনার ওই মিরাজের সাথে বিয়ে ঠিক হয়নি? অনেকের কথা শুনে সাইমা যেন আকাশ থেকে পড়ল। সে প্রচণ্ড অবাক হয়ে বলে, কি সব যাতা বলছেন আপনি? মিরাজের সাথে আমার বিয়ে মানে? এমন ভাব করছেন যেন আপনি কিছু জানেন না।
সাইমা অনেকের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন তার প্রতিটি শব্দ, প্রতিটি অভিযোগ সাইমার মাথার ভিতরে ছুরি হয়ে ঢুকছে। কিন্তু সমস্যা হলো সেই অভিযোগের সামনে সে নিজেই জানে না। সাইমার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। তার চোখে স্পষ্ট অবাক এবং ভয়ের ছাপ। অনিক, আপনি কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি প্রস্তাব? কার প্রস্তাব? আমি মিরাজের বাবা মা আবার আমার বাড়িতে যাবে কেন? আপনি কি শুনেছেন? কোথায় শুনেছেন? কেন শুনেছেন? কিছুই তো পরিষ্কার করে বলছেন না। অনেক গভীর নিঃশ্বাস নেয়। তার চোখে আগুন কিছুটা কমলেও রাগটা এখনো বয়েই গেছে। সে সোজা সাইমার দিকে তাকিয়ে থাকে, যেন বহুদিনে জমে থাকা কথাটা রূপ দিতে চাইছে। তোমার না জানার কথা শুনতে শুনতে আমি বিরক্ত। তুমি এখনো বলছো তুমি কিছুই জানো না? তোমার বাড়িতে কি হচ্ছে, কারা আসছে, কারা প্রস্তাব দিচ্ছে, তুমি কিছুই জানো না? এটা কি সম্ভব? আজ সকালে আমি নিজের কানে শুনেছি মিরাজের বাবা মা আমার এক একজন পরিচিতির মাধ্যমে খবর পাঠিয়েছে। তারা তোমাদের বাসায় দেখা করতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাব। আর আর তুমি বলছো তুমি জানো না? সাইমা হতবাক, তার মুখ শুকিয়ে যায়। সে ধীরে ধীরে একটা চেয়ারে বসে পড়ে, যেন পা দুটো আর তাকে ধরতে পারছে না। আমি তো নিজের কানেই বিশ্বাস করতে পারছি না। কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না। আপনি অন্তত একটু পরিষ্কার করে বলবেন। অনিক, আমি শপথ করে বলছি আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। আমার পরিবারের কেউ আমাকে বলেনি, কেউ কিছু আলোচনা করেনি, এমনকি মিরাজও আমাকে কখনো এমন কিছু বলেনি। সে যদি সত্যি এমন কিছু করে থাকে তাহলে সেটাও আমি এই মাত্র আপনার মুখেই প্রথম শুনছি। আমি জানতামই না এমন কিছু ঘটেছে। আপনি কেন ভাবছেন আমি সব জানি? কেন ভাবছেন আমি ইচ্ছে করে কিছু লুকাচ্ছি? অনেক 2 সেকেন্ড চুপ থাকে, কিন্তু তার ভেতরের ক্ষোভ এখনো পড়ে চলেছে। সে এক ধাপ করে এগিয়ে এসে টেবিলের ওপরে হাত রাখে এবং হালকা ঝুঁকে সাইমার দিকে তাকায়। কারণ তুমি আমাকে কখনো কিছু বলো না সাইমা। তুমি নিজের অনুভূতি তো দূরের কথা, নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যন্ত কাউকে জানাতে চাও না। তুমি চাও সবাই নিজের মতো আন্দাজ করে নিক, আর তুমি চুপচাপ থেকে সবকিছু এড়িয়ে যাবে। কিন্তু এবার আর সেটা হবে না। মিরাজ যে তোমার সাথে বিয়ে করতে চায় সেটা তার বন্ধুদের মুখেই একাধিকবার শুনেছি। আজ যখন ফোনে আমাকে বলা হলো যে তাদের পরিবার তোমার বাড়িতে গেছে, তখন আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। আর তোমার ওই আমি কিছু জানি না এই কথাটা এখন খুব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাইমা এবার ক্ষুব্ধ হয়ে ওঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে চোখের জলকে খুব শক্ত করে আটকায়। আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝলাম, কিন্তু তাই বলে আপনি সবার সামনে আমাকে টেনে নিয়ে আসবেন, আপনার হাত ধরে আমার হাত ধরে অপমান করবেন, আমার কেবিনে আমাকে আটকে রেখে জেরা করবেন? এটা কি আপনার ঠিক কাজ? আপনি কি ভাবেন আমি নিজের জীবনের উপর এতটাই নিয়ন্ত্রণহীন যে কেউ আমার নামে প্রস্তাব পাঠালো আমি চুপ করে বসে থাকবো? আমি কি এমন মানুষ? আপনার কাছে কি কখনো তেমন মনে হয়েছে? অনেক এবার দমছাপা গলায় বলে। তুমি আমার। কথাটা শেষ করতে না পারে না, যেন গলার ভিতরে আটকে গেছে। সাইমা তাকিয়ে থাকে নিঃশব্দে অপেক্ষা করে। তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তাই যখন শুনলাম তুমি অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছ, তখন মাথা ঠিক রাখতে পারিনি। মনে হলো সব কিছু হারিয়ে ফেলছি। আর যখন তোমাকে মিরাজের সামনে এমন হাসি খুশি দেখলাম, তখন নিজের উপরই ঘেন্না লাগছিল। সাইমার চোখের কোমলতা একটু নড়ে ওঠে, কিন্তু সে এখনো শক্ত থাকে। অনেক, আপনার অনুভূতি যদি সত্যি হয় তাহলে আপনি আমার কথা বিশ্বাস করতে পারবেন। আমি আপনাকে মিথ্যা বলছি না। আমি জানতাম না, কেউ আমাকে বলেনি, আজই প্রথম জানলাম। তবে এটা ঠিক, যদি এমন কোনো প্রস্তাব সত্যি হয়ে থাকে তাহলে সেটা আমার সম্মতি ছাড়া হয়েছে, আর আমি কখনোই নিজের জীবনের সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দেব না। অনেক ধীরে ধীরে মাথা নিচু করে। তার রাগ যেন ধীরে ধীরে গলে পানি হয়ে যাচ্ছে। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। আপনি যদি সত্যি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করুন, অন্য কারোর থেকে শুনে সিদ্ধান্ত টানবেন না। আমি কি করি কি ভাবি
কোনো সিদ্ধান্ত নেব না, সেটা আমি আপনাকে বলবো যদি আপনি জানতে চান। কিন্তু এমনভাবে আমাকে আঘাত করা, এটা আর কখনো করবেন না প্লিজ। অনেক চোখ তুলে তাকায়, তার চোখে অনুশোচনা, ব্যথা এবং একটু লজ্জা। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু তোমাকে হারানোর ভয়টা সেটা সামলাতে পারিনি। সাইমা একটু থেমে ধীরে বলে, আমি তো যাচ্ছি না অনিক, কেউ আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। আর আপনি বা এখন এমন করছেন কেন? আমি কাকে বিয়ে করলাম কাকে করলাম না সেটা তো আপনার কিছু যায় আসার কথা না। আপনি তো অনেক আগেই আমাকে ছেড়ে দিয়েছেন। শুধু ছেড়ে দেননি, খুব বাজেভাবে প্রতারিত করে ছেড়ে দিয়েছেন। অনেকের চোখে এবার স্পষ্ট নরমতা আসে। কেবিনের বাইরে এখনো মিরাজ দরজায় কড়া নেড়েই যাচ্ছে, কিন্তু ভেতরে দুজনের নীরবতা অন্য কিছু বলছে। অনেক সাইমার বাহু দুটো আরও শক্ত করে ধরে, যেন নিচের কাঁপতে থাকা রাগ আর দুঃখ লুকাতে চেষ্টা করছে। সাইমা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে ওর ভেতরের কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু ঠিক কী ভেঙেছে তা ধরার উপায় নেই। তুমি সবসময় এমনটাই করো সাইমা, একটা কথা নিজের মতো ব্যাখ্যা করে নাও, তারপর সেই ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আমাকে দোষ দাও। আমি নাকি তোমাকে বাধ্য করেছি চলে যেতে? তুমি কি ভুলে গেছো যে রাতটার কথা? সেই রাতে তুমি কি বলেছিলে? কার ফোন এসেছিল? কেন তোমার চোখে সেই অদ্ভুত আতঙ্ক ছিল? অনেকের কণ্ঠে এমন রহস্য, এমন দাবি যেন সেও নিশ্চিন্ত না কোনো সত্যটা ঠিকমতো মনে আছে, তার কোনটা শুধু নিজের কল্পনা। সাইমা হঠাৎই থমকে যায়, তার মুখের অভিব্যক্তি বদলে যায় 1 সেকেন্ডের জন্য, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। কোন রাতে? তুমি আসলে কোন ঘটনার কথা বলছো? আর কার ফোনের কথা বলছো? তুমি কি ভেবে নিয়েছো আমি কারোর সাথে? হ্যাঁ, এটাই ভাবো? তুমি কি আমাকে বিশ্বাসই করনি কখনো? অনেক গলা নামায়, খুব ধীরে বলে, আমি জানি না সাইমা, সত্যি জানি না। কারণ তোমার সেই রাতের নীরবতা, তোমার ব্যাগটা তাড়াহুড়ো করে গোছানো, আর সেই অজানা নম্বর থেকে আসা ফোন কল সবকিছুই আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করেছিল। তুমি ব্যাখ্যা করার আগেই তুমি চলে গেলে হঠাৎ, একদম হঠাৎ করে। সাইমা চোখের রাগ, কষ্ট আর বিভ্রান্তি সব একসাথে জমে ওঠে। তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করেছিলে একবারও? তুমি শুধু নিজের মতো ভেবেছো আর সেটাকে সত্যি বানিয়েছো। তুমি কখনো জানতে চাওনি সেই রাতে আসলে কি হয়েছিল, কার ফোন ছিল, কেন আমি ভয় পেয়েছিলাম। তুমি শুধু নিজের সন্দেহেই ডুবে থাকলে। অনেক হেসে ফেলে, একটা ব্যথা ভরা কঠিন হাসি। আর তুমি কি আমাকে বলেছিলে? তুমি কি একবারও চেষ্টা করেছিলে আমাকে বোঝানোর? সেই ফোনটা কার ছিল সাইমা, বলো, এখন বলো, আমি শুনছি। সাইমা চুপ করে যায়, তার ঠোঁটও কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। কিছু বলতে গিয়ে সে থেমে যায়, যেন কিছু স্মৃতি তাকে আটকে দিচ্ছে। অনেক তার মুখটা খুঁজে খুঁজে দেখছে, যেন প্রতিটা অভিব্যক্তি পরে সত্যটা বের করতে চাইছে ও। দেখলে, আজও তুমি চুপ। এতদিন পরও তুমি সেই একটাই কাজটা করতে পারলে না, আমাকে সত্যিটা বলতে। সাইমা ধীরে ধীরে মাথা উঁচু করে, গলা কাঁপলেও চোখের দৃষ্টি শক্ত। সত্যি সবসময় বলা যায় না অনিক। কিছু সত্যি মানুষকে রক্ষা করার জন্যই লুকিয়ে যেতে হয়, সবাইকে নয়। কখনো কখনো যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে। একবার অনেক থেমে যায়। সাইমার কথায় একটা ভেদ করা যন্ত্রণা আছে, যেন সত্যিই কিছু ছিল, কোনো বিপদ, কোনো হুমকি, অথবা কেউ। কাকে রক্ষা করার জন্য সাইমা, আমাকে নাকি অন্য কাউকে? সাইমার নিঃশ্বাস কেঁপে ওঠে, তার চোখ পানি জমে, কিন্তু সে কিছু বলে না। দুজনের মাঝেই হঠাৎ করে একটা নীরবতা নেমে আসে, যে নীরবতা কোনো দিন সম্পূর্ণভাবে ভাঙা যায় না। এখানে মনে হয় হয়তো সত্যিই কোনো তৃতীয় ব্যক্তি ছিল, অথবা হয়তো তাদের দুজনের ভুল বোঝাবুঝি সেই তৃতীয় ব্যক্তি। কিন্তু সত্যিটা, সে এখনও অদৃশ্য অন্ধকারে লুকিয়ে আছে, যেটা দুজনেই জানে, আবার কেউ হয়তো ঠিকমতো জানেই না। সাইমা, আজ তুমি বলবে আমি এতদিন ধরে যা বুঝতে পারিনি, যার কারণে আমরা দূরে চলে গেছি, আজ সব জানতে চাই। তুমি সেই রাতে কোনো ফোন পেয়েছিলে, কি শুনেছিলে, কি ঘটেছিল, সব বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর আমি তোমার প্রতিটা কথা শুনতে চাই। আজ কোনো লুকোচুরি নয়, কোনো অর্ধসত্য নয়। হ্যাঁ, আজ আমি বলবো, কারণ তুমি এমনভাবে প্রশ্ন করছো যেন আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়েছি, যেন আমি তোমাকে ধোঁকা দিয়েছি। অথচ তুমি জানোই না আমি ঠিক কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তুমি কখনো সেই রাতে আমার চোখের দিকে তাকিয়ে জানতে চাওনি কি ঘটেছিল। তুমি শুধু যা দেখেছো, যা অনুমান করেছো, সেটাই সত্যি ধরে নিয়েছো।
কিন্তু সত্যিটা কখনো তোমার সামনে আসেনি। আমি শুধু মনে করতে পারি তুমি সেই রাতে একটা ফোন পাওয়ার পর পুরো বদলে গিয়েছিলে। তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তুমি অসংলগ্ন আচরণ করলে, আর পরদিন ভোরে তুমি আমার কোনো কথা না শুনে চলে গেলে। আমি ভাবলাম তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তখন যদি তুমি শুধু একটা কথা বলতে, কেন তুমি এমন হলে, কি ঘটলো, সব কিছু বদলে যেত। কিন্তু তুমি চুপচাপ চলে গেলে। ফোনটা ছিল মিরাজের। হ্যাঁ, সেই মিরাজ যাকে তুমি তোমার নিজের লোক মনে করতে, যার সঙ্গে তুমি সবকিছু শেয়ার করতে। সে রাত 2টোয় আমাকে ফোন করে বলল সে বিপদে আছে। প্রথমে আমি যেতে চাইনি, কারণ তোমার সঙ্গে দেখা করে তখনই ঘুমাতে গিয়েছিলাম। কিন্তু তারপর সে এমন একটা কথা বলল যা আমাকে জমাট বরফের মতো করে দিল। সে বলল যদি আমি এখনই না যাই তবে সে তোমার বিরুদ্ধে এমন কিছু করবে যা তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব ধ্বংস করে দিবে। মিরাজ তোমাকে এমন কথা বলবে? সেই মানুষটা, সে কেন? সে তোমাকে হঠাৎ করে এত রাতে ফোন করবে কেন, আর তোমাকে হুমকি দেবে কেন? কারণ সে আমাকে পছন্দ করতো অনেক অনেক দিন ধরে, কিন্তু কখনো পরিষ্কার করে বলেনি। ওর আচরণ মাঝে মাঝে অদ্ভুত মনে হতো, কিন্তু আমি কখনো ভেবেই দেখিনি এটা আসলে কি। আমি যখন তাকে বললাম আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই, সে সেটা সহ্য করেনি। সেই রাতেই সে প্রথমবার নিজের মুখে স্বীকার করলো। তার চোখে এমন এক রাগ, এমন এক পাগলামি ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে বলল আমি যদি তোমাকে না ছাড়ি তাহলে তোমাকে হারাতে হবে। সে তোমাকে নিজের হাতে ধ্বংস করে দেব। আর তুমি তখনই সিদ্ধান্ত নিলে আমাকে ছেড়ে যাওয়ার। তুমি আমাকে কিছু বলতে পারতে, আমি তোমার উপর রাগ করতাম না। তুমি যদি তখনই বলতে মিরাজ তোমাকে এমন হুমকি দিচ্ছে, আমি কখনোই তোমাকে সন্দেহ করতাম না। আমি বরং তোমার পাশে দাঁড়াতাম। না অনিক, তুমি শুনতে না, তুমি ভাবতে আমি বাড়িয়ে বলছি। আমি সেই সময় তোমাদের দুজনকে যতটা কাছে দেখতাম, আমি জানতাম তুমি একবারও বিশ্বাস করবে না মিরাজ এমন কিছু করতে পারে। আর যদি তুমি বিশ্বাস না করতে তাহলে আমাদের সম্পর্কটাই সন্দেহেই ভেঙে যেত। আমি চাইনি তোমার জীবনে, ক্যারিয়ারে, নিরাপত্তায় কোনো বিপদ আসুক। আমি ভেবেছিলাম তুমি দূরে থাকলে সে শান্ত হবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভুল ছিল। সে থামেনি। আজও সে আমাকে ফোন করে, মেসেজ দেয়, হুমকি দেয়। যদি আমি আবার তোমার কাছে ফিরি তাহলে সে তোমাকে আঘাত করবে। তাহলে এতদিন ধরে তুমি একা এসব মুখোমুখি হচ্ছ? আমি ভাবছিলাম তুমি আমাকে ভুলে গেছো, আমাকে ভালোবাসো না, অন্য কারো দিকে মন দিয়েছ। আর তুমি নাকি আমাকে রক্ষা করতে গিয়ে আমাকে ছেড়ে দিলে। তুমি আমার সাথে লড়তে পারতে সাইমা, আমি তোমাকে রক্ষা করতে পারতাম। তুমি কেন আমাকে সেই সুযোগ দিলে না? কারণ তোমাকে হারানোর ভয়টাই ছিল সবচেয়ে বড় ভয়। আমি যদি তোমাকে বলতাম আর তুমি বিশ্বাস না করতে তাহলে আমাদের সম্পর্ক তাতেই শেষ হয়ে যেত। আর যদি সে তোমার কোনো ক্ষতি করত, আমি সেটা কোনোভাবেই সহ্য করতে পারতাম না। তাই আমি দূরে সরে যাই, ভাবতাম এটাই নিরাপদ। কিন্তু আমি জানতাম না যে তুমি কতটা অসুস্থ হয়ে পড়েছো। এবার আর তুমি একা নও। এখন থেকে সব আমি সামলাবো। মিরাজ যতই ক্ষমতাবান হোক, যত সংযোগ থাকুক, এবার আমি তার মুখোমুখি হব। তুমি আমার পাশে থাকবে আর আমি তোমাকে রক্ষা করব। সত্য লুকিয়ে রাখা শেষ, এখন সময় সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর। অনেক তাকে অবহেলা করো না। সে এখন আগের মতো নেই। সে যা করতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমাকে হারানোর থেকেও বড় কোনো ভয় আমার নেই, আর তোমাকে রক্ষা করতে হলে আমি শেষ পর্যন্ত যাব। সাইমা কিছুক্ষণ চুপ থাকে। দুজনের মধ্যে নীরবতা, উত্তেজনা, ভালোবাসা সব মিলিয়ে একটা নতুন অধ্যায় শুরু হতে থাকে। আজ সব শেষ, আজ সত্যটা সামনে আসবে। কথাটি বলে অনেক সাইমার কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখে মিরাজ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। অনিক, তুমি একা কেন? সাইমা কোথায়? তোমার এত বড় সাহস, তুমি এতক্ষণ ধরে সাইমাকে নিয়ে রুম লক করে রেখেছিলেন? কি যে বলেন না মিরাজ সাহেব, একজন অ্যাডাল্ট ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যখন লক করা রুমে থেকে বেরিয়ে আসে তখন রুমের ভেতর কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে নেই। বাজে কথা বলা বন্ধ কর। তোমরা দুইজন স্বামী স্ত্রী মানে? আপনি এখনো জানেন না? অবশ্য জানবেনই বা কি করে। আমাদের বিচ্ছেদের আগে আমরা দুইজন আইন মেনে, ধর্ম মেনে বিবাহ সম্পন্ন করেছিলাম। যদিও এই বিষয়টা শুধুমাত্র আমি
আর ও ছাড়া জানি না, কারণ আমাদের বিয়ের রিসেপশন এখনো বাকি আছে। তবে আপনি চিন্তা করেন না, আমাদের বিয়ের রিসেপশনের সর্বপ্রথম কার্ডটি আপনিই পাবেন। বাজে কথা বলা বন্ধ কর। আশ্চর্য, এখন আপনার কাছে নিজের সত্যতা প্রমাণ করার জন্য আমাদের বিয়ের কাবিননামা দেখাতে হবে নাকি? মিরাজ চেয়ারে হেলান দিয়ে বসলো, ঠোঁটে কেমন একটা অদ্ভুত ধরনের হাসি। কি ব্যাপার? শুনলাম তোমার আর সাইমার মাঝে আবার কিছু চলছে। হঠাৎ আগ্রহ? হ্যাঁ চলছে, আর সেজন্যই আমি এখানে, কারণ সে আমাকে আজ সব বলেছে। সব। তুমি কি ভাবছিলে সত্যিটা চিরকাল লুকিয়ে রাখতে পারবে? মিরাজের মুখের হাসি এক মুহূর্ত থেমে গেল। সে ধীরে জোর করে একটা হাসি আনলো। সাইমা তোমাকে কি বলেছে খুব জানতে ইচ্ছে করছে। সে বলেছে তুমি তাকে সেই রাতে হুমকি দিয়েছিলে আমার নাম করে। বলেছিলে আমি বিপদে পড়ব, আমার ক্যারিয়ার শেষ করবে, আর এই জন্যই সে আমার কাছ থেকে দূরে সরে যায়। তুমি ফোন করেছিলে রাত 2টোয়, তাকে ডেকেছিলে, তাকে ভয় দেখিয়েছিলে। আমি জানতে চাই কেন? মিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার চোখে অদ্ভুত প্রশান্তির দৃষ্টি। কারণ সে আমাকে পছন্দ করতো না, আর তুমি ছিলে তার সবকিছু। আমি সেই জিনিসটা সহ্য করতে পারি। তোমাকে সবসময় ঈর্ষা করতাম অনেক। তুমি যেভাবে সহজে মানুষের মন জয় করো, যেভাবে সাইমা তোমাকে দেখে, আমি সেটা কখনো পাইনি। অনেক মুষ্টি করে শক্ত করে রইল। তোমার ঈর্ষার জন্য তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে আতঙ্কে রেখেছ, তাকে বছরের পর বছর তাড়া করেছ। তুমি নাকি আমার বন্ধু? মিরাজ এবার দাঁড়িয়ে গেল, তার চোখে এমন শীতল দৃষ্টি যা আগে অনেক কখনো দেখেনি। বন্ধুত্ব? সেই শব্দটা তো কেবল তোমাদের মতো দুর্বল লোকদের জন্য। আমি কারোর সাথে বন্ধুত্ব করি যখন তার সাথে থেকে ভয় পাই। আর তুমি আমার পথে এসে দাঁড়িয়েছিলে সরাসরি বাধা হয়ে। সাইমাকে আমি বহুদিন ধরেই চাইতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। তুমি তার জীবনে আসার পর সে আরো দূরে চলে গেল। তখন বুঝলাম তাকে পাওয়ার একটাই উপায়, তোমাকে তার কাছ থেকে সরিয়ে ফেলা। অনেক এগিয়ে এলো, চোখে আগুন তার। তাহলে তুমি সাইমাকে জোর করেছো, তাকে হুমকি দিয়েছো, আর এখনো তাকে বিরক্ত করছো? মিরাজ ঠান্ডা একটা হাসি দিল। ওকে বিরক্ত করছি না, ওকে মনে করিয়ে দিচ্ছি যে আমি এখনো আছি। আর তুমি যদি ওর কাছে আবার আসো, তবে তোমার জীবনে এমন ঝড় তৈরি করব যে তুমি সামলাতে পারবে না। সাইমা সেটা জানে, তাই সে তোমার কাছে আসতে চাইছে না, কারণ সে জানে তোমার ক্ষতি হলে সেটাও সহ্য করতে পারবে না। অনেক এবার নিজেকে ধরে রাখতে পারল না। তুমি যতই ভয় দেখাও, যতই হুমকি দাও, আজ থেকে তোমার ক্ষমতা শেষ। তুমি সাইমার উপর থেকে তোমার ছায়া সরিয়ে নেবে। তুমি তাকে আর কখনো ফোন করবে না, মেসেজ করবে না, বিরক্ত করবে না। আর যদি করো, আমি তোমার বিরুদ্ধে এমন জায়গায় দাঁড়াবো যেখানে তোমার ক্ষমতা কোনোদিন পৌঁছাবে না। মিরাজ এবার রেগে চোখ লাল করে বলে উঠল। তুমি আমাকে থামাতে আসছো? তুমি তুমি জানো আমি কে, কি করতে পারি? তুমি জানো না আমার কত বড় সংযোগ আছে, কোথায় কোথায় আমার লোক আছে। তুমি যদি সাইমার কাছে ফিরে যাও, তুমি যদি ওর পাশে দাঁড়াও, তাহলে আমি শুধু তোমাকে না, তোমাদের দুজনকেই শেষ করে দেব। তোমরা একসাথে থাকতে পারবে ভাবছো? আমি সেটা হতে দেব না। এক মুহূর্তে কেবিনের ভিতরে হওয়া জমাট বাঁধা বরফের মতো হয়ে গেল। তুমি যদি ওকে ভালোবাসতে একটুও, তবে এমনটা বলতে না। তুমি তাকে চাওই না, তুমি তাকে নিজের দখলে রাখতে চাও, আর সেই কারণেই তুমি আজও একা। আর শোনো, সাইমা এখন আমার সাথে, আর এবার সে আমার কাছ থেকে দূরে যাবে না। মিরাজের চোখে পাগলামে ছিলিক। এটা তোমার শেষ ভুল অনিক, এই সিদ্ধান্তের দাম তুমি দেবে। অনেক এক পা এগিয়ে এসে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে। দাম আমি দেব না মিরাজ, এবার তুমি দেবে, কারণ সত্যিটা আমি জেনে গেছি। আর যেদিন তোমার আসল মুখটা সবার সামনে আনবো, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার মুখোশ সবকিছু ভেঙে পড়ে ধুলো হয়ে যাবে। মিরাজ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই অনেক পেছনে ঘুরে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মিরাজের গলা শুনতে পেল ও। অনিক, তুমি ফিরে এসেছো, কিন্তু এবার বেরোতে পারবে না। তুমি দেখবে কি হতে যাচ্ছে। অনেক থামলো না, তার চোখে একটাই সিদ্ধান্ত, সাইমাকে রক্ষা করতে হবে, আর তা যেভাবেই হোক। অফিস থেকে বেরিয়ে আসার পর অনেক দ্রুত তার বাড়ির পথে রওনা দেয়। সেখানে পৌঁছে বাবা মাকে সঙ্গে নিয়ে সোজা সাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
পথে ফোনে সাইমা ও তার বাবা মাকে বারবার কল করে জানায় যে তারা যেন তার বাড়িতে এসে অপেক্ষা করেন। হঠাৎই এমন আকস্মিক ডাকাডাকি শুনে সবাই চমকে যায়, কিন্তু কোনো প্রশ্ন না করেই সবাই তাদের নিজ নিজের বাড়ির দিকে ফিরে যায়। রাস্তায় অনেকের বাবা মা অনেকবার অনেককে জিজ্ঞাসা করেছে সে যে কোথায় যাচ্ছে, কিন্তু অনেক বরাবরের মতোই চুপ ছিল, কিচ্ছু বলেনি। তারপর অনেক সাইমাদের বাড়িতে এসে ড্রয়িং রুমে ঢুকতেই চোখ পড়ে সাইমা এবং তার বাবা মা তিনজনেই শান্তভাবে বসে আছেন। একটু সাহস জোগাতে অনেক তার বাবা মাকে টেনে নিয়ে ড্রয়িং রুমের সামনে দাঁড়ায়। তারপর সরাসরি সাইমার হাত ধরে বলল, বাবা মা, এ হলো সাইমা, সাইমা খান, এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর আঙ্কেল আন্টি, আমি অনিক আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক, আর আপনার এসকে গ্রুপের সামান্য মার্কেটিং অফিসার। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, কেন হঠাৎ করে আমি আপনাদের এমন জরুরি ডাক দিয়েছি? তার একটাই কারণ, বাবা মা, আঙ্কেল আন্টি, আমি আর সাইমা একে অপরকে ভালোবাসি। অনেকে একটু থামলো, সবাই চোখে চোখ রেখে বলল, আমাদের ভালোবাসা হঠাৎ করে নয়, আমরা অনেক আগেই একে অপরকে চিনি। আমরা একই ইউনিভার্সিটিতে ছিলাম, তখন থেকে আমাদের সম্পর্কের সূচনা। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না, তুমি তো তাদের কোম্পানির মার্কেটিং অফিসার, সেটা কিভাবে? সরি বাবা, তোমাকে বললে হয়তো রাগ করো তাই বলিনি। আমি কোনো ইন্টারনেট শিপে ছিলাম না, বরং তোমার বৌমার রাগ কমানোর জন্য তোমারই অধীনে সাময়িক সময় কাটিয়েছি। দেখেছো অনেকের মা, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বাবা মাকে মিথ্যা বলা শিখে গেছে। সরি বাবা, আমি আর কি করব? তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে সে আমার থেকে দূরে চলে গিয়েছিল 2 বছর ধরে। আর পারছি না। প্লিজ বাবা, আমি ওকে চাই, আর দয়া করে আমাকে তোমার রোষ থেকে মুক্ত করো। বললেই হলো আমাকে চাই? মানে খবরদার আঙ্কেল আন্টি, তোমরা রাজি হবে না, আমি তোমাদের ছেলেকে বিয়ে করব না। বিয়ে করবে না বললেই তো আর হবে না। তুমি আগে অনেক ভুল অন্যায় করেছ, আমাকে সব সত্যি সময় মতো বলনি। দয়া করে আর এমন কিছু করো না, আমাকে বুঝতে চেষ্টা করো। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। তুমিও তো আমাকে ভুল বুঝে আমার কথা না শুনে মাহিয়ার সাথে খুব ঢলাঢলি করতে গিয়েছিলে। তোমরা কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে একটু বোঝাও, কেন তোমরা আলাদা হয়েছিলে? আর সাইমা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম সেটা অনেক জটিল ব্যাপার ছিল। সাইমা, আমার কথা একটু শোনো। আমি জানি তোমার মন অনেক কিছু নিয়ে ব্যথিত, কিন্তু মিরাজের ব্যাপারে তোমার যা মনে হয়েছে সেটা তোমার ইচ্ছার বাইরে, কারোর জন্য কিছু করার কথা নয়। তুমি কি সত্যিই মিরাজকে বিয়ে করতে চাও? না, আমি মিরাজকে বিয়ে করতে চাই না। ও আমার জন্য নয়, আমার মন সবসময় অনেকের জন্যই ছিল। আমি খুশি সেটা শুনে, কারণ আমি চাই তুমি শুধু আমার পাশে থেকো, আর তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে হবে না তোমাকে। তুমি একমাত্র যাকে আমি সত্যিই বিশ্বাস করি। এই কথাটা শুনে আমার মন একটু হালকা হলো। আমি এখানে আছি তোমার জন্য। আমরা একসাথে এই সব বাধা পার করে যাব। সেই মুহূর্তে দুজনের মধ্যকার ভুল বোঝাবুঝি সবকিছুই মুছে গেল, আর ভালোবাসার একটা নতুন আলো জ্বলে উঠল। অনিকা সাইমার ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর তাদের ভালোবাসা আবারও নতুন করে প্রাণ ফিরে পায়। তারা একসঙ্গে চলার দৃঢ় সংকল্প নিয়ে জীবনটাকে আলিঙ্গন করে। কিন্তু মিরাজের মনের অন্ধকার ও প্রতিহিংসার আগুন যেন ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করে। একদিন মিরাজ অদ্ভুত এক ঠান্ডা হাসি নিয়ে অনেকের সামনে এসে হাজির হয়। অনেকদিন ধরে তোমাদের দেখছি, অনিক আর সাইমা, তোমরা যেন একসাথে খুব ভালো আছো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তাকে কখনো কখনো ভাঙতেই হয়। আমার ইচ্ছে তোমাদের সুখের পথে আমি যেন বাধা হয়ে দাঁড়াই। মিরাজ, তুমি কেন এমন কথা বলছো? আমরা শুধু চাই সাইমা ভালো থাকুক আর আমরা একসঙ্গে থাকি। তোমার এই দুঃখ কি? তোমরা ভাবছো এটা শুধু ভালোবাসার গল্প? না, এটা যুদ্ধ, আর আমি তোমাকে হারানোর জন্য সবকিছু করব। সেই দিন থেকে মিরাজ ছড়াতে থাকে অফিসে গুজব, মিথ্যে কথা, সন্দেহ আর বিভ্রান্তি। সে চায় তাদের ভালোবাসার বন্ধন ভাঙিয়ে দিতে। মিরাজ, তুমি এসব গুজব বন্ধ করো। তুমি আমাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। তুমি ভাবো এটা শেষ? আমি তো এখন শুরু করলাম।
কিন্তু মিরাজের প্রতিহিংসা আর ষড়যন্ত্র অফিসে ছড়িয়ে পড়ে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে ভেঙে পড়ার নয়। অনিক আর সাইমা একে অপরকে প্রতি বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে এই কঠিন সময় পার করে যাবে। তাদের সামনে এখন কঠিন পরীক্ষার দিন অপেক্ষা করছে, যেখানে ভালোবাসা হবে তাদের সবচেয়ে বড় শক্তি। অনেক প্রতীক্ষার পরে অনিক আর সাইমা বিয়ের তারিখ এগিয়ে আসে। দুই পরিবারের খুশিতে ভরে ওঠে। যেহেতু বিয়ের তারিখ একেবারেই সামনে চলে এসেছে, তাই এখনও অনেক কেনাকাটা বাকি। সেই কারণে একদিন সকালে সাইমা অনিকের বাড়িতে যায়। বাড়িতে ঢুকেই সে দেখে অনিকের মা রান্নাঘরে ব্যস্ত হয়ে রান্না করছে। সাইমা পিছন থেকে চুপি চুপি গিয়ে অনিকের মাকে আলতো করে জড়িয়ে ধরে। কি করছো আন্টি? কতদিন তোমার হাতে রান্না খাই না, আজ কি রান্না করছো? কিন্তু আজ আমি না খেয়ে যাচ্ছি না। সর এখান থেকে সর, ঢং করতে আসিস না। এতদিন আমার হাতে রান্না মিস করেছে, অথচ একবারও আমার খোঁজ নিতে আসিসনি আমি কেমন আছি। হায় রে, তোর ঝামেলা হয়েছিল আমার বাদরের সাথে, আমার সাথে তো হয়নি। তাহলে তুই আমাকে কেন শাস্তি দিলি? কেন আমার মেয়েকে আমার থেকে দূরে রাখলি? তুই জানিস আমি তোকে কতটা মিস করেছি। কি করব বলো আন্টি? তোমার ছেলে আমাকে অবিশ্বাস করেছিল। শুধু অবিশ্বাসী না, আমার চরিত্র নিয়েও সন্দেহ করেছিল। এটা আমি কিভাবে মেনে নিতাম? যে মানুষ আমাকে এত ভালোবাসে, সে কিভাবে সামান্য একটা ফোন কল নিয়ে আমার উপর সন্দেহ করলো, আমাকে দূরে ঠেলে দিল? এটা আমার পক্ষে সহ্য করা খুব কঠিন ছিল। তখন আমি নিজেও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তার উচিত ছিল আমাকে সাপোর্ট করা, পাশে দাঁড়ানো, কিন্তু না, উল্টো আরো সন্দেহ করলো। আমি অনেকবার চেয়েছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু কি করব বলো? হাজার হলেও তুমি তার মা। তোমার ছেলের কষ্ট দেখলে তুমি নিশ্চয়ই তাকে বলে দিতে যে আমি কোথায় আছি। আর যদি তখন অনেক আমার সামনে এসে দাঁড়াতো, আমি কখনোই নিজেকে ধরে রাখতে পারতাম না, আমি আরো ভেঙে পড়তাম। সরি আন্টি, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো হবে না। আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুমি করে বলছো কেন? এটা ঠিক না। ও যাই করে থাকুক, আমরা তো কিছু করিনি, আমরা তাকে কোনো আঘাতই দিইনি। তাহলে তুই কেন আমাদের আঘাত দিলি? ও যদি অন্যায় করে থাকে, তাহলে তুইও তার ঠিক সেই একই অন্যায়টা আমাদের সাথে করেছিস। এটাও তো তোর করা উচিত হয়নি, কিন্তু তুই করেছিস। একবারও ভাবলি না আমাদের কথা? সরি বলছি তো, প্লিজ মাফ করে দাও। দেখো, যদি আমাকে মাফ না করো, তাহলে বিয়ের পরে কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি কিন্তু আর রান্না শিখবো না। তখন কিন্তু বুঝতে পারবে ছেলের বউয়ের হাতে রান্না না পাওয়ার জ্বালা কত কষ্টের। হয়েছে, আর বলতে হবে না। দোয়া করি তোরা সারা জীবন এভাবে হাসি খুশি থাক, তোদের মাঝে যেন আর কোনো ঝড়ঝাপটা না আসে। ঠিক তখনই অনেকের বাবা সেখানে ঢুকে পড়ে। বাবা, সকাল সকাল মা মেয়ের এত আলাপ চলছে, কি রে? কোনো সিক্রেট আলোচনা নাকি? আমার কি একটু জায়গা হবে এই মা মেয়ের সভায়? সরি, আউটসাইডার আর নট অ্যালাউড। ও তাই নাকি? এখন মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে? আর মেয়েকেও বলি হারি, মেয়েও দেখছি মাকে পেয়ে বাবাকে ভুলে গেছে। যাই হোক, মেয়ের ভুলে থাকার স্বভাবই এতদিনই তো ভুলেই ছিল। আঙ্কেল প্লিজ, আপনিও এমন করছেন কেন? আমি কি কষ্ট পাই না? যদি সত্যি কষ্ট পেতে, তাহলে এতদিন আমাদের ছেড়ে এত দূরে থাকতে পারতে না। তুমি জানো, তোমাকে খুঁজে বের করতে আমার ছেলের কি অবস্থা হয়েছিল? পুরো পাগল হয়ে গিয়েছিল। তোমাকে খুঁজতে তন্ন তন্ন করে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছে। আর শেষে যখন তোমার খোঁজ পেলাম, তুমি যে তাকে চাইবে না, এ কথা জেনে আরো পাগলের মতন হয়ে গেল। সে আমাকে নিয়ে এসেছে মানে? বুঝলাম না। তোমার আর অনেকের ঝামেলা যেদিন হয়েছিল, সেদিন তুমি রাগ করে কিংবা অভিমান করে, যাই বলো, আমাদের কাছ থেকে দূরে যখন লুকিয়ে জাপানের টোকিওতে চলে গেলে, তখন তোমার দেবদাস পুরোপুরি ভেঙে পড়েছিল। রাত দিন দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, এমনকি সুইসাইডও করতে গিয়েছিল। কিন্তু হয়তো কোনো আশায় বা সাহসের অভাবে সেটা করেনি। আমরা তাকে স্বাভাবিক অবস্থায় আনতে পারছিলাম না। পরে অনেক বুঝিয়ে তাকে বললাম, যেভাবেই হোক পুরো পৃথিবী ঘুরে হলেও তোমাকে খুঁজে আনতে হবে। তখনই শুরু হলো সাইমাকে খোঁজার অভিযান। দিন যায়, মাস যায়, কিন্তু তোমাকে পাওয়া যায় না। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া কত কঠিন সেটা তখনই বুঝলাম। তারপর কয়েক মাস আগে একজন এসে খবর দিল, তোকে নাকি টোকিওতে দেখা গেছে। আমার পাগলের পাগলামি আবার শুরু হলো। বারবার আমার কাছে এসে
হুঁশ নাহুশ অবস্থায় কান্নাকাটি করত। বাবা তাকে ফিরিয়ে আনতে হবে। শেষ পর্যন্ত সে একটা কৌশল বের করে, আর সেই কৌশলেই তোকে ফিরিয়ে আনতে পেরেছি। সাইমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এতদিন ধরে নিজের মনে যে কাঠিন্য আর অভিমান জমিয়ে রেখেছিল তা যেন মুহূর্তেই নরম হতে থাকে, কিন্তু তবুও তার ভেতরে ঢেউ খেলে যায়। এত বড় ঘটনা সে জানতই না। ঠিক তখনই রান্নাঘরে ঢোকার পথ আটকায় অনেক। দাঁড়িয়ে থাকে, চুপচাপ শান্ত, কিন্তু মুখে অপরাধবোধ ভরা, ক্লান্তি। আর সাইমা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকা শুরু করে। এইসব কথা আমি চাইনি এত তাড়াতাড়ি জানাতে, কিন্তু আজ শুনে ফেললে। সাইমা, আমি সত্যি তোমাকে হারাতে পারিনি। তোমাকে খুঁজে বের করা আমার জন্য শুধু একটা কাজ ছিল না, এটা ছিল বেঁচে থাকার কারণ। তুমি চলে যাওয়ার পরে আমি সত্যি ভেঙে পড়েছিলাম। সবাই ভাবছিল আমি সামলে নেব, কিন্তু পারিনি। আমি জানতাম তুমি কোথাও লুকিয়ে আছো, কিন্তু তোমাকে খুঁজে পাওয়ার মতো শক্তি আমার ছিল না তখন। তোমাকে হারানোর ভয়টাই আমাকে মেরে ফেলছিল। সাইমা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। অনেকের মুখের দিকে তাকিয়ে সেও যেন ঠিক বুঝতে পারে না কি বলবে। তাহলে তুমি পুরো পৃথিবী ছেড়ে আমার পেছনে দৌড়াচ্ছিলে, কিন্তু যখন আমার সবচেয়ে দরকার ছিল তোমার বিশ্বাস, তখন তুমি সেটা দিতে পারোনি। আমাকে বিশ্বাস না করার আঘাতটা তুমি বোঝোনি অনি। আমি তখন নিজের জীবন, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সব নিয়ে তোলপাড় হচ্ছিলাম। যে মানুষটা আমার পাশে থাকার কথা, সেই আমাকে ভেঙে দিল। অনেক কয়েক ধাপ এগিয়ে এসে থেমে দাঁড়ায়, তার চোখে জল। হ্যাঁ, তুমি ঠিক, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে হারাচ্ছি, এতটাই ভয় পেয়েছিলাম যে তোমাকে ধরে রাখতে গিয়ে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। তুমি আমার জীবন ছিলে, আর আমি নিজের ভয়কে সামলাতে না পেরে তোমাকে হারিয়ে ফেলেছি। সাইমা, আমি নিখুঁত নই, কিন্তু তোমাকে ছাড়া আমি অসহ্য যন্ত্রণায় ছিলাম। আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম শুধু একটা কারণে, তোমাকে ছাড়া আমার কিছুই নেই। রান্নাঘরটা মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায়। শুধু অনেকের শ্বাস আর সাইমার চোখের কাঁপুনি শোনা যাচ্ছে। অনেকের মা আর বাবা দুজনের নিঃশব্দে তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই মুহূর্তে শুধু অনেক আর সাইমার। সাইমা ধীরে ধীরে মাথা নিচু করে। তুমি আমাকে খুঁজেছো, আমি মানি, তোমার কষ্টও মানি, কিন্তু অনেক শুধু কষ্ট তোমার ছিল না, আমিও তো আরো ভেঙে বেঁচেছি। জীবনের এক এক দিন এক এক ভাবে আমাকে ছিঁড়ে ফেলেছিল। হঠাৎই অনেক এগিয়ে এসে আর অপেক্ষা সহ্য করতে পারে না, তার হাত আলতো করে সাইমার হাতে রাখে। তাই তো তোমাকে ফিরিয়ে এনেছি, এবার আর কোনো ভুল করতে চাই না। আমি আমার সব ভুল ঠিক করতে চাই। তুমি যদি অনুমতি দাও, আমি তোমার পাশে নতুনভাবে বাঁচতে চাই। সাইমা দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রাখে, যেন ভেতরের সমস্ত লড়াই চলে। তারপর চোখ খুলে শান্তভাবে বলে, অনেক, ক্ষমা করা যতটা সহজ, ভুলে যাওয়া তার চেয়েও কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। এবার তুমি যদি সত্যি সত্যি আমার পাশে থাকো, তবে আমরা আবার শুরু করতে পারি। অনেক শ্বাস ফেলতে ভুলে যায়, যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার পেয়েছে ও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার জীবনে তোমাকে আর কখনো এক সেকেন্ডের জন্যও সন্দেহ করব না। দুজনের চোখে ভাষা জল। অনেকের হাতের উষ্ণতা আর সাইমার মন নরম হয়ে যাওয়া এক অদ্ভুত শান্তি নেমে আসে রান্নাঘরের বাতাসে। ঠিক তখনই অনেকের মা হাত তালি দিয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, এত কাদাকাদি বাদ দাও, তোদের বিয়ে, খুশি হওয়া উচিত। এদিকে এসো, এখনই দুজনের জন্য গরম গরম খিচুড়ি বানিয়েছি। সাইমা হেসে ফেলে আর অনেক তার চোখ থেকে জল মুছে। অনেকের বাবা পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিয়ে বলে, এখন বুঝলাম আমার ছেলে শুধু বিয়েই করেছে না, তার জীবনটাও ফিরে পাচ্ছে। অনেকের পরিবারের সাথে সাইমার একটি আবেগী কিছু মুহূর্ত অতিবাহিত হবার পরে যখন সাইমা লক্ষ্য করে দেখলেও সবাই আবেগী হয়ে গিয়েছে, তখন পরিস্থিতি পরিবর্তন করার জন্য সাইমা বলে উঠল, আচ্ছা, আমি কি এখানে কান্নাকাটি করার জন্য এসেছি? বুঝলাম না, কি শুরু করেছেন আপনারা? সাইমার কথা শুনে সবাই আজ অবাক হয়ে সাইমার দিকে তাকায়। সাইমা কি বোঝাতে চাইছে সকলের দৃষ্টি লক্ষ্য করে সাইমা যখন সবার দিকে তাকালো, তখন দেখলে সবাই কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সাইমা বুঝে গেল সে যা বোঝাতে চাচ্ছিল তা কেউই বুঝতে পারেনি। তাই সাইমা আবারও বলে উঠল, প্রথম দিন শ্বশুরবাড়ি আসার পরেই যেভাবে কান্নাকাটি করাচ্ছ তোমরা, বাবা, না জানি বিয়ের পরে আমার কি হবে। এটা নিয়ে এখনই আমি ভীষণ চিন্তিত আছি।
কোথায় আসলাম, বিয়ের ডেট এগিয়ে আসছে, শপিং করা প্রয়োজন, শপিং করতে যাব জামাই শাশুড়ির সঙ্গে, তা না এখন এসে আমাকে কান্নাকাটি করানো লাগছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম বউ যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে এসে কান্নাকাটি করছে। বলে সাইমার কথা শুনে সাইমার কান টেনে অনেকের মা বলল, এই ফাজিল মেয়ে, আমরা তোকে কান্না করাচ্ছি নাকি? তুই এসে আমাদের কান্না করাচ্ছিস? হায় আল্লাহ, না জানি বিয়ের আগেই যদি এমন কান্না করায়, বিয়ের পরে কিভাবে কান্না করাবে। দেখে নাও গো, আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে হবে। অনেকের মা আবেগবশত কথাটা বলে ফেলেছে। পরে যখন সাইমার মুখের দিকে তাকিয়ে দেখে সাইমা মুখ কালো করে দাঁড়িয়ে আছে, তখন অনেকের মা বাবা এবং অনেক বুঝতে পারে যে সাইমার মন খারাপ হয়েছে। তাই তারা সাইমার মন ভালো করার জন্য বলে উঠল, এই বাদর, আমার মেয়েটাকে নিয়ে এসে তুই এখানে দাঁড় করিয়ে রাখবি? ওকে তোর ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, সবাই একসাথে শপিং করতে যাব। অনেকের বাবার কথা শুনে অনেক সাইমাকে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। পুরো রাস্তা আসার সময় সাইমা মন ভার করে রেখেছিল। অনেক যখন বুঝলো যে সাইমা মন খারাপ করে রেখেছে, তখন সে কিছু একটা পরিকল্পনা করলো কিভাবে সাইমার মন তার মায়ের ভুলবশত কথার চিন্তা থেকে দূর করা যায়। কারণ অনেক খুব ভালো করে জানে তার মা সাইমাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই বলেনি। তাই সে বুদ্ধি করে আর সাইমাকে নিয়ে যখনই ঘরে প্রবেশ করলো, অমনি ঘরের দরজাটা বন্ধ করে দিল। হঠাৎই দরজা বন্ধের শব্দ শুনে সাইমা পিছনে করে দেখে অনেক ঘরের দরজা বন্ধ করে দুষ্টু হাসি দিচ্ছে। এটা দেখা মাত্রই সাইমার সন্দেহ হয় এবং সন্দেহে তার ভ্রু কুঁচকে যায়। সাইমা অনেককে ইশারা করে জিজ্ঞাসা করে সে দরজা বন্ধ কেন করলো। তখন অনেক আস্তে আস্তে সাইমার দিকে এগিয়ে আসে, যা দেখে সাইমার সন্দেহ আরও বেড়ে যায়। অনেক বারবার মুচকি মুচকি হাসছে আর সাইমার দিকে এগিয়ে যাচ্ছে। যত একটু করে এগোচ্ছে সাইমা তত এক পা করে পিছোচ্ছে। সাইমা পিছাতে পিছাতে হঠাৎ করে অনেকের বেডের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। অনেক গিয়ে বেডের উপরে উপর হয়ে থাকা সাইমার উপরে হালকা করে চোখে তাকে বলে, খালি আমার থেকে এত পালাই পালাই করো কিসের জন্য? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? তাই বলে তুমি বারবার পালিয়ে যাও আমার থেকে? বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর একজন তুমি, এই জন্যই তো তোমার থেকে বারবার পালিয়ে বেড়াই। কথাটি সাইমা বিড়বিড় করে বললেও অনেক বুঝতে পারে সাইমা কি বলছে। তখন সে সাইমার আরও কাছে ঝুঁকে গিয়ে বলে, আমি বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর, তাই না? ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি আসল মজা। বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর কি হতে পারে। কথাটা বলে অনেক যখনই সাইমার দিকে আরেকটু ঢুকে যায়, অমনি সাইমা ও ওঠার জন্য তড়িঘড়ি করতে গিয়েও সাইমার কপাল অনেকের নাকের সাথে হালকা ধাক্কা খায়, যার জন্য অনেক সামান্য ব্যথা পায়। অনেক ব্যথা পেতে দেখে সাইমা উদ্বিগ্ন হয়ে বলে, এই সরি দেখো প্লিজ, আমি ফলো করিনি যে তোমার এভাবে লেগে যাবে। প্লিজ মাফ করে দাও আমাকে। মাফ করে দিতে পারি একটা শর্তে, তার আগে আমাকে ওষুধ দাও। তোমাকে ওষুধ দেব মানে? আমি কি ডাক্তার নাকি যে তোমাকে ওষুধ দেব? সাইমা আর কোনো কথা বলতে পারে না। তার আগেই অনেক নিজের ঠোঁট দিয়ে সাইমার ঠোঁটটা দখল করে নেয়। হঠাৎ আক্রমণে সাইমা কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু যখনই বুঝতে পারে তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। অনেক যখন বুঝতে পারে সাইমা ছোটাছুটি করছে, তখন অনেক নিজের এক হাত দিয়ে সাইমার কোমর পেঁচিয়ে ধরে এবং অন্য হাতে সাইমার কাপড় ভেদ করে পেটে হালকা স্পর্শ করে। এমন অযাচিত স্পর্শে সাইমা পুরো নীরব হয়ে যায়, যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তার পুরো শরীরটা যেন অদ্ভুত রকমের অবশ হয়ে যায়। দুজনেরই সংঘর্ষের সাইমা লম্বা সময় ধরে নীরব থাকলেও অনেক যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি সাইমার মধ্যে হারিয়ে যাচ্ছিল, তখন অনেকের হাত সাইমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ লাগায়। নীরবে সাইমার আর নীরব থাকতে পারে না। তার নীরবতা ভাঙতে তাকে বাধ্য করে অনেক। একটা সময় পর সাইমাও অনেকের সাথে রেসপন্স করে। ঠিক সেই মুহূর্তে ঘর জুড়ে হালকা অস্বস্তি, দুজনের মধ্যে টুকটাক লজ্জা। হঠাৎই টক টক করে দরজায় অনেকের রুমের দরজায় জোরে করা পড়ল। অনেক আর সাইমা দুই দিকে ছিটকে উঠল, যেন কেন ধরা পড়ে না যাবার ভয় শরীর থেকে মাটির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। দুজনেই দ্রুত নিজেদের পোশাক ঠিকঠাক করছে।
নিঃশ্বাস ঠিকও করছে আর চোখের দৃষ্টি স্বাভাবিক করতে ব্যস্ত। ঠিক তখনই অনেক এক নিঃশ্বাসে অদ্ভুত চরম অপ্রত্যাশিত একটা কথা বেলো ফেলল। আচ্ছা জান, শোনো তো, শপিং তো পরে করলেও চলবে, কিন্তু যদি আমরা যদি মানে এখনই বিয়ে করে ফেলি, তাহলে কি সেটা খুব অন্যায় হয়ে যাবে? অনেকের কথাটা যেন এক মুহূর্ত ঘরের বাতাসকে থমকে দিল। সাইমার চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল। মনে হচ্ছিল যেন তার মাথার উপরে ছোটখাটো একটা বজ্রপাত নেমে এলো। সে অনেক কষ্টে বলা কথা খুঁজে পেল, শব্দ যেন আটকে যাচ্ছিল তার। কি এখনই বিয়ে? অনেক, তুমি কি পাগল নাকি? শপিং, ড্রেস, জুয়েলারি, সাজসজ্জা কিছুই তো ঠিক করা হয়নি। আর তাছাড়া এইভাবে হঠাৎ করে তুমি কি সিরিয়াসলি বললে? অনেক তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে স্থিরতা, কোনো সন্দেহই নেই, কোনো দোটানাও নেই। তার কণ্ঠে এমন শান্তি যেন সে বহুদিন ধরে এই কথাটাই বলতে চেয়েছিল। সাইমা, আমি খুব পরিষ্কার একটা জিনিস বুঝেছি। ড্রেস পরে হলেও হবে, শপিং পরে হলেও হবে, অনুষ্ঠান বড় হোক ছোট হোক তা নিয়ে আমার এতটা চিন্তা নেই। আমি শুধু একটা জিনিস চাই, তোমাকে তোমাকে আমার পাশে চাই, আজ, এখনই, এই মুহূর্তে। সে সাইমার হাত ধরল ধীরে যত্ন করে। জীবনটা কখন কি হয়ে যায় কেউ জানে না জান, তাই আমি বিলম্ব করতে চাই না। আমি তোমার সাথে আজীবন কাটাতে চাই। তুমি চাইলে আমি এখনই তোমার বাবা মার কাছে যেতে পারি। তুমি চাইলে আজকেই আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান করে ফেলি। শুধু বলো তুমি তুমি আমার সঙ্গে থাকতে চাও কি না? সাইমার চোখে হালকা জল এলো। এটা দুঃখের জল নয়, এটা আবেগে ভেসে যাওয়ার, ভালোবাসার উচ্ছ্বাসে ডুবে যাওয়া, নিজের মানুষটাকে তার কতটা চায় সেটা উপলব্ধি করার জল। সে আস্তে করে অনেকের বুকের উপরে মাথা রাখল। অনেক, তুমি যে এভাবে বলবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি শপিং চাই, সাজসজ্জা চাই, কিন্তু তার চেয়েও বেশি আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি চাই তোমার হাতটা আমার হাতেই থাকুক আজীবন। তাই হ্যাঁ অনেক, আমি রাজি। আজ হোক কাল হোক, যেদিন তুমি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি। অনেক এক ঝটকায় সাইমাকে জড়িয়ে ধরল, তার কণ্ঠে আদম্য খুশি, চোখে উজ্জ্বলতা। সাইমা, তুমি জানো না তুমি আমাকে কত খুশি করে দিলে। তোমার সাথে থাকলে আমার সব কিছু সম্পূর্ণ লাগে। সেই সময়ে আবারও টকটক করে দরজায় কড়া পড়ল। দুজনে একটু হাসলো, এবার আর ভয় নয়, লজ্জাও নয়, শুধু খুশির হাসি। অনেক দরজা খুলতে বাইরে অনেকের মা বাবা দাঁড়িয়ে আছে। তারা তাদের মুখে এক অদ্ভুত হাসি, মনে হচ্ছিল তারা অনেকক্ষণ ধরেই সব কিছু জানে। মনে হয় তোমাদের দুজনের কথা একটু শুনে ফেলেছি। যদি সত্যি সত্যি বিয়ে করতে চাও তাহলে বলো, আজই নাকি কাল? সাইমা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। অনেক তার হাতটা আবারও ধরে বলল, আজ আমাদের গল্পটা নতুন করে শুরু হবে। সবার চোখের হাসি, সবার মুখের আনন্দ, সবার মনে দুশ্চিন্তা নেই, শুধু ভালোবাসা। সেদিন সন্ধ্যায় ছোট্ট করে আয়োজন হলো। সোনার উপর গয়না নয়, বড় সাজসজ্জাও নয়, কিন্তু সাইমা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে, আর অনেক ছিল পৃথিবীর সবচেয়ে সুখী বর। দুজনের হাত এক হলো, একটা নতুন জীবনে শুরু হলো। সব ভুল বোঝাবুঝি, সব ভয়, সব দুঃখ পেছনে ফেলে অনেক আর সাইমা দুজন দুজনের হাত ধরে শুরু করলো তাদের আজ জীবনের যাত্রা। যাত্রা যেখানে শেষ নেই, আছে শুধু ভালোবাসা, আস্থার, একে অপরকে হারিয়ে না ফেলার প্রতিজ্ঞা।